আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এমআরসিপি পার্ট ওয়ান এর যে ডেমো ওরিয়েন্টেশন ক্লাসে আমি ডাক্তার নাসির হোসেন আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। যারা যারা ফেসবুক লাইভে শুনছেন, আপনাদের সবার কাছে বা গতদিন আনফরচুনেটলি ক্লাসটা নেওয়া সম্ভব হয়নি। তো আপনারা যারা যারা মানে ইন্টারেস্টেড ছিলেন, সবাইকে আমার মনে হয় একটু লিঙ্ক প্রোভাইড করা হয়েছে, আপনারা একটু কাইন্ডলি জয়েন করলে আমার মনে হয় বেটার হয়। আর যারা যারা ফেসবুকে লাইভ লাইভ আছেন, আমি আশা করি আপনাদের রেগুলার বেসিসে আমি একটু চেক করার চেষ্টা করব। তো তারপরে একটু রিকোয়ারমেন্ট মানে আপনাদের কাছে একটু অনুরোধ থাকবে যে আমাদের কমেন্টস বক্সের মধ্যে, ওয়ালাইকুম আসসালাম, আপনাদের সবার কাছে একটু লিঙ্কটা শেয়ার করা আছে। আশা করি আপনারা একটু, আমার মনে হয় একটু রুমে জয়েন করলে আই থিঙ্ক বেটার। তো যাই হোক, আমরা স্টার্ট করি। আজকে আমাদের প্রথম ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এমআরসিবি পার্ট ওয়ান পরীক্ষা নিয়ে আমি দুই একটা কথা বলে আমি আজকের টপিকের মধ্যে চলে যাব। তাহলে প্রথম কথা হচ্ছে যে এমআরসিবি পার্ট ওয়ান যে পরীক্ষাটা, এটা আমরা সবাই আপনাদের আশা করি কিছু না কিছু আইডিয়া আছে। আর আইডিয়া না থাকলে আজকে বাকি যারা আজকে কিছুটা হলে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। তো পার্ট ওয়ান এর ক্ষেত্রে যে আমাদের যে মোটামুটি 200টা প্রশ্ন এনকাউন্টার করতে হয় দুইটা পেপারের মধ্যে। মানে একটা এমআরসিবি পার্ট ওয়ান পরীক্ষার জন্য 200টা করে আমরা কোশ্চেন ফেস করব দুইটা পেপারের মধ্যে দিয়ে। একটা পেপার ওয়ান, একটা পেপার টু। দুই পেপারে 100টা করে প্রশ্ন থাকবে, এগুলো সিঙ্গেল বেস্ট অ্যান্সার, যেখানে 5টা অ্যান্সারের মধ্যে আমাকে মানে সবচাইতে যে ইফিসিয়েন্ট যে অ্যান্সার সেটাকে চুজ করতে হবে। তো এগুলো হচ্ছে আমাদের এখানে অনেকগুলো সিস্টেমের মধ্যে একটা প্রিপারেশন নিতে হবে। যেমন হচ্ছে মধ্যে কার্ডিওলজি আমরা সবাই জানি, রেসপিরেটরি মেডিসিন, ইনফেকশাস, এন্ডোক্রাইনোলজি, ইউরোলজি। তো এগুলোর মধ্যে আরো কিছু টপিক আছে, যেটা হচ্ছে আপনার ডার্মাটোলজি, সাইকিয়াট্রি। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে অপথ্যালমোলজি। এখান থেকে কিন্তু পরীক্ষায় অ্যাটলিস্ট 4টা থেকে শুরু করে 8টা 9টা পর্যন্ত প্রশ্ন আসতে পারে। তো এই যে আমরা আজকে একটু আলোচনা করতে যাচ্ছি, আমাদের টপিক হচ্ছে ডার্মাটোলজি। তো ডার্মাটোলজিতে এমআরসিবি পার্ট অনেক কিরকম প্রশ্ন আসতে পারে এবং কি কি টপিকে প্রশ্ন বেশি ইম্পর্টেন্ট, এইগুলো সম্পর্কে আমাদের খুবই একটা ভালো স্বচ্ছ আইডিয়া থাকতে হবে। তো আজকে যেহেতু ডেমো ক্লাস, সবগুলো টপিক নিয়ে আলোচনা করা সম্ভব না। আমরা মোটামুটি একটু ঘন্টা খানেক এর মধ্যে যে সবচাইতে কমন ইম্পর্টেন্ট যে টপিকটা, সেটা হচ্ছে সোরিয়াসিস, এটা নিয়ে আমরা কিছু আলোচনা করব। বিগত বছরে এক দুইটা কোশ্চেন সলভ করার চেষ্টা করব এবং একটা কনসেপশন নেওয়ার ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো। তো আপনারা যারা যারা আমার সাথে কানেক্টেড আছেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে উইদাউট এনি হেজিটেশন আনমিউট করে আমাকে জিজ্ঞাসা করুন। একটা ব্যাপার, দুটো ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আমাদের এই যে ডার্মাটোলজি থেকে আমি বললাম যে 8টা 9টা প্রশ্ন থাকবে এমআরসিবি পার্ট ওয়ানে, এই প্রশ্নগুলো কিরকম প্রশ্ন থাকবে? এখানে কি কোনো আমরা ছবি পাবো, না এখানে কি আমরা কোনো কথার খালি মানে কথার উপর বেসিস করে ডায়াগনোসিসটা করতে হবে? উত্তর হচ্ছে পার্ট ওয়ান যে পরীক্ষা, সেখানে আমরা শুধুমাত্র কথার উপর বেসিস করে ডায়াগনোসিসটা করতে হবে। যেমন আমরা ডার্মাটোলজিতে সবসময় অনেকগুলো জিনিস মানে ছোটবেলা থেকে পড়ে আসতেছি, কিছুটা জানি। যেমন একটা আছে প্লাক আছে, প্যাপিউল আছে, প্যাচ আছে, আম্বিলিকেটেড আছে, অনেকগুলো কথাবার্তা আছে। তো এই কথাবার্তা গুলোকে আমাদের পার্ট ওয়ানে ভালো মতো বুঝতে হবে এবং আমাকে ওই কথার উপর বেসিস করে ডায়াগনোসিসটা করতে হবে। যেখানে পার্ট টু রিটেনের ক্ষেত্রে আমরা কিন্তু কথা আর খুঁজে পাবো না, ওই জায়গায় শুধু ছবিটারই প্রেজেন্স থাকবে। তাহলে পার্ট ওয়ানে যে সোরিয়াসিস, আমাকে কথার উপর বেসিস করে সোরিয়াসিস ডায়াগনোসিস করতে হবে। পার্ট টু রিটার্নের ক্ষেত্রে আমার শুধুমাত্র ছবি দিয়ে দিবে, ছবি দিয়ে আমাকে ডায়াগনোসিস অথবা ম্যানেজমেন্ট রিলেটেড প্রশ্নে চলে যাবে। তো এটাই পার্ট ওয়ান এবং পার্ট টু রিটার্নের মধ্যে ডার্মাটোলজির কোশ্চেনের বেসিক পার্থক্য। কিন্তু আমরা যে কাজটা করি, পার্ট ওয়ান এর পড়ার প্রিপারেশন নেওয়ার সময় আমরা একটু ছবি দেখানোর চেষ্টা করি। ছবি দেখানোর চেষ্টা করলে সুবিধাটা কি হয়, যে আপনাদের একটা জিনিস সম্পর্কে একটা আইডিয়া লাভ করা যায়, যে আপনারা বুঝতে পারেন যে এটা আম্বিলিকেটেড, এটা প্ল্যাক, এটা প্যাপিউল। হ্যাঁ, এই যে বিভিন্ন বিষয়গুলো, এগুলো সম্পর্কে আপনাদের, এটা স্কেল, এই জিনিসগুলো সম্পর্কে একটা আইডিয়া হয়ে যায়, তখন দেখা যায় প্রশ্নগুলো অনেক বেটার সলভ করা যায়। তো আজকে আমরা সোরিয়াসিসে ঢুকবো, সোরিয়াসিস নিয়ে আলোচনা করব এবং সোরিয়াসিস রিলেটেড 10টা প্রশ্ন, যার মধ্যে দুই একটা বিগত বছর এমআরসিপি পার্ট ওয়ান এক্সামিনেশন এসেছিল, সেগুলো সলভ করার চেষ্টা করবো আশা করি। তাহলে প্রথম ইম্পর্টেন্ট কথা, হোয়াট ইজ সোরিয়াসিস? এই ডেফিনেশনটা আমাদের আন্ডার গ্রাজুয়েট থেকে আমরা এটা পড়ে অভ্যস্ত। আমরা একটু জানার চেষ্টা করি, পরে আমরা সবগুলো এলাবোরেশন, প্রত্যেকটা পয়েন্টের এলাবোরেশন করি। প্রথম ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে সোরিয়াসিস একটা ক্রনিক ডিসঅর্ডার, এটা নাম্বার ওয়ান। তাহলে এটা একটা ক্রনিক ডিসঅর্ডার, এটা রিকারেন্ট হবে এবং এই ডিসঅর্ডারটা একটা ইনফ্লামেটরি ডিসঅর্ডার। অনেকে এটাকে অটোইমিউনও বলে থাকে, অটোইমিউনও আপনি ইনক্লুডেড করতে পারবেন। তাহলে সোরিয়াসিস একটা ক্রনিক, রিকারেন্ট, ইনফ্লামেটরি, অটোইমিউন ডিসঅর্ডার। ডিসঅর্ডার স্কিনের ডিসঅর্ডার, এটা দুইটা কমন ফিচার থাকবে। এক নাম্বার ফিচার হচ্ছে কি, ওয়েল সার্কামস্ক্রাইব,
ওয়েল সার্কামস্ক্রাইব বলতে বোঝাচ্ছে কি, এটা যে লেশন গুলো থাকবে আমরা এটা ক্লিয়ারলি ডিফারেন্সিয়েট করতে পারবো, এটার যে বর্ডার গুলো থাকবে এটা ওয়েল ডিমার্কেটেড হবে। অনেকগুলো ডিসঅর্ডার আছে যেমন ইরাইডেমা নোডোসাম, এটা স্কিনের একটা কমন ডিসঅর্ডার যেটা অ্যান্টিরিয়র সিন অফ দ্য টিবিয়াতে হয়। এমআরসিপির জন্য ইনফিনিটি স্টার, এটা কিন্তু ওয়েল সার্কামস্ক্রাইব বা ওয়েল ডিমার্কেটেড লেশন না, এই কথাটা মনে রাখতে হবে। তাহলে সোরিয়াসিস একটা ওয়েল সার্কামস্ক্রাইব লেশন, মানে এই লেশনের বর্ডার গুলো আমরা একদম ক্লিন কাট বুঝতে পারবো। 2 নাম্বার ইম্পর্টেন্ট ব্যাপার, এই যে এই ওয়েল সার্কামস্ক্রাইব এটা হবে ইরাইডেমাটাস, এবং এটা কি একটা প্লাক টাইপের লেশন থাকবে। এখন প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ প্লাক? আমাকে কে বলতে পারবে যারা আমার সাথে কানেক্টেড আছে, হোয়াট ইজ প্লাক? ডক্টর আইরিন আপু বলতে পারবেন হোয়াট ইজ প্লাক? লেস দেন 1 সেন্টিমিটার হবে, কিন্তু হচ্ছে ফ্ল্যাট হবে। ওটা তো সম্ভবত আপনি ম্যাকিউর প্যাচেস, আচ্ছা আমি বলছি সমস্যা নেই। প্লাক হচ্ছে একটা এলিভেটেড স্কিন লেশন। আমাদের যদি কোনো স্কিন লেশন যদি এরকম একদম সমান্তরাল স্কিনের সাথে থাকে, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে ফ্ল্যাট স্কিন লেশন। ফ্ল্যাট হচ্ছে একটা এলিভেটেড স্কিন লেশন, যেখানে আমাদের স্কিনের সাথে কোনো এলিভেশন থাকে। তাহলে প্রথম ইম্পর্টেন্ট ব্যাপার, যে লেশন গুলো আমাদের একদম স্কিনের সাথে ফ্ল্যাট, স্কিনের উপর কোনো এলিভেশন থাকে না, একদম ফ্ল্যাট থাকে, সেগুলোকে আমরা 2 ভাগে ভাগ করি। একটা হচ্ছে ম্যাকিউল আর একটা হচ্ছে প্যাচ। মনে রাখা খুব সোজা উপায়, এমপি। এমপি তে প্রথমে হচ্ছে ম্যাকিউল, পিতে হচ্ছে প্যাচ। ম্যাকিউল হচ্ছে লেস দেন 1 সেন্টিমিটার, প্যাচ হচ্ছে গ্রেটার দেন 1 সেন্টিমিটার। বাট এই লেশনটা অলওয়েজ ফ্ল্যাট লেশন, এটাতে কোনো এলিভেশন থাকবে না, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর ইম্পর্টেন্ট পয়েন্ট, এখানে যদি কোনো ধরনের এলিভেশন পাওয়া যায় স্কিনের সাথে যেটা উঠে গেছে, এরকম লেশন গুলোকে আমরা বলি হচ্ছে 2 ভাগে ভাগ করি। একটাকে আমরা বলি হচ্ছে প্যাপিউল, আর সেকেন্ড লেশনটাকে আমরা বলি হচ্ছে প্ল্যাক। এটার মধ্যে পার্থক্য কিভাবে করবে? প্যাপিউলটা হচ্ছে লেস দেন 1 সেন্টিমিটার, প্লাকটা হচ্ছে গ্রেটার দেন 1 সেন্টিমিটার। ঠিক আছে, তার মানে প্যাপিউল হচ্ছে এটা লেস দেন 1 সেন্টিমিটার লেশন, প্লাক হচ্ছে এমন একটা লেশন যে লেশনটা গ্রেটার দেন 1 সেন্টিমিটার ডায়ামিটারের মধ্যে থাকে। তাহলে এটা একটা এলিভেটেড স্কিন লেশন, এটা স্কিনের সাথে কখনোই সমান্তরালে একদম মিশে থাকবে না, স্কিন থেকে উঠে থাকবে। এর সাথে কি থাকবে? এবং এর সাথে থাকবে সিলভারি হোয়াইট স্কেল। তার মানে এটা কি? এটা একটা ইরাইডেমাটাস প্ল্যাক, যে প্ল্যাকের মধ্যে সিলভারি হোয়াইট স্কেল থাকবে। এখন কথাটা শুনেন, পরে কেন স্কেল হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট আমরা এলাবোরেটে আলোচনা করব। এবং এই জিনিসটা কোথায় থাকবে? আমাদের শরীরের এক্সটেন্সর সারফেসে। সোরিয়াসিসের ম্যাক্সিমাম ক্ষেত্রে স্কিন ইনভলভমেন্ট থাকে এক্সটেন্সর সারফেসে। এক্সিমাতে ম্যাক্সিমাম সময় স্কিন ইনভলভমেন্ট থাকে ফ্লেক্সর সারফেসে। হ্যাঁ, কিছু কিছু ব্যতিক্রম আছে, যে ব্যতিক্রমে সোরিয়াসিস ও ফ্লেক্সর সারফেসে ইনভলভ করতে পারে, বাট এটা কমন না। কমনলি সোরিয়াসিস এক্সটেন্সর সারফেসে ইনভলভ করে। তাহলে আমরা কি জানলাম? সোরিয়াসিস একটা ক্রনিক ডিসঅর্ডার, যেটা বারবার হয়, যেটা ইনফ্লামেটরি অথবা অটোইমিউনো, যেখানে আমার ইরাইডেমাটাস প্ল্যাক থাকবে, যেই প্ল্যাকের সাথে সিলভারি হোয়াইট স্কেল থাকবে, এবং এটা এক্সটেন্সর সারফেস থাকবে। এই কথাগুলো কোন জায়গায় যদি এমআরসিপি কোশ্চেনের মধ্যে সিলভারি হোয়াইট স্কেল কথাটা আছে, সাথে যদি এক্সটেন্সর সারফেসের ইনভলভমেন্ট থাকে, প্রথম কাজ হচ্ছে আপনার সোরিয়াসিসটা এক্সক্লুড করবেন। কারণ সোরিয়াসিস এমআরসিপি পার্ট 1, এমআরসিপি পার্ট 2, ইভেন পেসেসেও প্রচন্ড কমন একটা কেস। যদি কোনো সেন্টারে পরীক্ষা হয় যে সেন্টারে সোরিয়াসিসের কেস থাকবে, তাহলে এটা পরীক্ষায় আপনারা ফেস করবেন, এই কথাটা একটু মনে রাখবেন। আচ্ছা, তাহলে দ্বিতীয় ইম্পর্টেন্ট ব্যাপার, আমরা একটা ছবি দেখার চেষ্টা করি। এই যে ছবিটা একটু দেখেন, এই যে আমাদের এটা একটা স্কিন, তাই না? তাহলে স্কিন একটা নর্মাল একটা স্কিনের সারফেস। আমরা যদি একটু লেশনটা দেখার চেষ্টা করি, লেশনটা নর্মাল স্কিন থেকে একটু হলেও উঠে গেছে, এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে এলিভেটেড লেশন। আর এই এলিভেটেড লেশনটা অবশ্যই গ্রেটার দেন 1 সেন্টিমিটার, দেখি বোঝা যাচ্ছে এটা একটা বড় এরিয়াকে ইনক্লুড করে আছে, তার মানে এটা একটা প্ল্যাক। নাম্বার 1 কথা। 2 নম্বর ইম্পর্টেন্ট ব্যাপার, এটা দেখেন একটু লাল হয়ে আছে, এবং এটার মার্জিনটা একদম ক্লিয়ার, এই জন্য এটাকে আমরা বলি ওয়েল সার্কামস্ক্রাইবড ইরাইডেমাটা। 3 নম্বর ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে দেখেন, এখানে অনেকগুলো সাদা সাদা জিনিস আছে, সাদা সাদা এই যে অনেকগুলো জিনিস দেখতে পাওয়া যাচ্ছে। এই সাদা সাদা এক একটা জিনিসগুলোকে আমরা বলি হচ্ছে স্কেল। স্কেল আর কিছুই না, এটা স্কিনের লেয়ার থেকে আসে, এটা আমরা প্যাথোফিজিওলজিতে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ওয়েল সার্কামস্ক্রাইবড ইরাইডেমাটাস প্ল্যাক, যার মধ্যে স্কেলস থাকবে, এবং এটা এক্সটেন্সর সারফেসে কমনলি থাকবে। এই জিনিসগুলো যদি থাকে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে সোরিয়াসিস। ঠিক আছে, এই কথাটা আমাদের একটু মনে রাখতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ ডক্টর সৌরভ, উনি ইয়ে দিচ্ছেন। আচ্ছা,
তাহলে আমরা দেখি যে সোরিয়াসিসটা কোন কোন জায়গায় ইনভলভমেন্ট হতে পারে। আমরা প্রথম কথা জানলাম যে আমাদের শরীরে এক্সটেন্সর সারফেস। এক্সটেন্সর সারফেস মানে কোন কোন এরিয়া? দ্যাট মিন্স হচ্ছে আমাদের হাতের এই যে এলবো, পায়ের ক্ষেত্রে এই যে নি, যে জিনিসগুলো আমাদের এক্সটেন্সর সারফেস, সেটার মধ্যে ইনভলভমেন্টটা খুবই কমনলি থাকে। তার মানে আমাদের হাতের মধ্যে এই যে এক্সটেন্সর সারফেস, পায়ের যে এক্সটেন্সর সারফেস, এই জায়গাটা সবচাইতে কমনলি আমরা খোঁজার চেষ্টা করি। এর পাশাপাশি আরো কিছু এরিয়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রথম এরিয়া হচ্ছে স্কাল্প। স্কাল্পে কিন্তু সোরিয়াসিসের অস্তিত্ব পাওয়া যেতে পারে। এই জন্য স্কাল্প আর পার্টিকুলারলি আমরা ব্যাক অফ দ্য ইয়ার মানে হচ্ছে আমাদের কানের এই পিছনের দিকটা স্কাল্পের মধ্যে, এগুলোকে আমরা বলি সোরিয়াসিসের হিডেন সাইট। যখন আমরা দেখব যে ক্লিনিক্যাল কেসের জন্য ফর কেসেস অথবা আমাদের ক্লিনিক্যাল লাইফের জন্য সোরিয়াসিস সন্দেহ করছি কিন্তু কোথাও লেশন খুঁজে পাচ্ছি না, তখন আমাদের স্কাল্পে আর বিহাইন্ড দ্য ইয়ারে খোঁজার চেষ্টা করতে হবে, কারণ এগুলো হিডেন এরিয়া। অনেক সময় সোরিয়াসিস শুধুমাত্র এই এরিয়াগুলোতে ইনভলভমেন্ট করে, তো এই কথাটা আমাদের মনে রাখতে হবে। অনেক সময় এগুলো পেরিনিয়ামে থাকে, অনেক সময় ইন্টারগ্লুটিয়াল ক্লেফটে থাকে, অনেক সময় আম্বিলিকাসেও থাকে। এগুলো কমন না। কমনলি আমরা খোঁজার চেষ্টা করবো এক্সটেন্সর সারফেস অফ দ্য বডি, পার্টিকুলার এক্সটেন্সর সারফেস অফ দ্য হ্যান্ডে, এক্সটেন্সর সারফেস অফ দ্য লেগে, এগুলোতে আমরা খোঁজার চেষ্টা করব। পাশাপাশি আনকমন ভিজন এরিয়ার মধ্যে সবচেয়ে কমনলি আমরা কোন এরিয়াটা খোঁজার চেষ্টা করব? একটা চেষ্টা করবো স্কাল্প, আর দুই নাম্বার হচ্ছে বিহাইন্ড দ্য ইয়ার। ঠিক আছে, এই দুটো জিনিস আমাদের একটু মনে রাখতে হবে। তাহলে আমরা একটু এপিডিওমিওলজি সম্পর্কে জানি। এপিডিওমিওলজিটা খুব ইম্পর্টেন্ট আমাদের কেসগুলো ডায়াগনোসিস করার জন্য। কারণ এমআরসিপিতে মানে কি, আপনাকে একটা সিনারিও দেওয়ার চান্সেস অনেক বেশি। এই সিনারিও গুলো যখন দিবে, এই সিনারিওতে কিছু কিছু সিনারিওতে মনে রাখবেন এজটা খুবই ইম্পর্টেন্ট। যেমন আমাদের একটা পার্টিকুলার ডিসঅর্ডার আছে, এই যে নিউরোলজিক্যাল ক্ষেত্রে আমাদের জায়ান্ট সেল আর্টারাইটিস, এই ডিসঅর্ডারটা কিন্তু কম্পারেটিভলি 50 থেকে 60 বছর পরে হয়। এটার মিন এজ 65 ইয়ার্স। এই ক্ষেত্রে মনে রাখতে হবে। তার মানে একটা ইয়াং এজে যদি হেডেক নিয়ে আসে, তাহলে কিন্তু আমরা জায়ান্ট সেল আর্টারাইটিস চিন্তা করবো না। তো কিছু কমন কমন ডিজিজের পিক অফ ইনসিডেন্স গুলো আমাদের মনে রাখতে হবে, যেগুলো কোন এজে হয়। তো এর মধ্যে কিছু কিছু ডিজিজ আছে যেগুলো বাইমোডিয়াল ইনহেরিটেন্স। হোয়াট ইজ বাইমোডিয়াল অনসেট? বাইমোডিয়াল অনসেট বলতে বোঝায় যে এই ডিজিজ গুলো দুইটা সময়ে ঠিক আকার ধারণ করে। যেমন সোরিয়াসিস, এটা ইয়াং এজেও হয়, আবার অনেক সময় দেখা যায় যে এক্সট্রিম ওল্ড এজ, যেমন হচ্ছে 57 থেকে 60 বছর, 65 বছর, তাদের ক্ষেত্রে হয়। তো এই যে সোরিয়াসিস, এটাকে আমরা বলি বাইমোডিয়াল অনসেট। তো আমরা ইয়াং এজে যদি লেশন নিয়ে আসে, তাহলে আমরা সোরিয়াসিস চিন্তা করব। আবার যদি অ্যাডাল্টে এক্সট্রিম এজে থাকে, তখনও আমরা কিন্তু সোরিয়াসিসের কথা চিন্তা করতে হবে। কিছু কিছু ডিজিজের কিন্তু মেলে বেশি হয়, কিছু কিছু ডিজিজের ফিমেলে বেশি হয়। আমাকে একটা এক্সাম্পল দিতে পারবেন যে কোনো একটা ডিজিজ মেলে কোন ডিজিজ বেশি হয় এমন একটা ডিজিজ? ডক্টর সমজিৎ ভাই বলতে পারবেন? মেলে বেশি হয় এমন একটা ডিজিজের এক্সাম্পল? আইডিনোপুর? যে কোনো সিস্টেম নাকি শুধু যে কোনো সিস্টেম, যে কার্ডিওভাস্কুলার ডিজিজ গুলো তো মেইলে বেশি হয়? আচ্ছা, এটা বলতে পারবেন কেন কার্ডিওভাস্কুলার ডিজিজ মেলে বেশি হয়? ফিমেলের হচ্ছে ইস্ট্রোজেন তো ভাই একটা প্রোটেক্টিভ ফাংশন দিচ্ছে। এক্সিলেন্ট। তো ডিজিজের প্রেডিলেকশন আছে। যেমন আমরা একটা জিনিস চিন্তা করি রিমাটোলজিক্যাল ডিজিজ, যেমন রিমাটয়েড আর্থ্রাইটিস, যেমন এসএলই, এগুলো কিন্তু ফিমেলের ক্ষেত্রে বেশি হয়। আবার কিছু কিছু ব্যতিক্রম আছে, যেমন দেখা যাচ্ছে অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস। হ্যাঁ অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, এটা ইয়াং এজের মেলের ক্ষেত্রে বেশি কমনলি পাওয়া যায়। তো কিছু প্রেডিলেকশন আছে, এগুলো আমরা সবগুলো মানে ইনভারেবলি ডিটেলস শেখার চেষ্টা করব। এর মধ্যে দেখেন সোরিয়াসিস কিন্তু মেল আর ফিমেল দুজনের ক্ষেত্রেই কমন। মনে রাখবেন এটা স্কিন ডিজিজের ক্ষেত্রে। স্কিন ডিজিজের ক্ষেত্রে সোরিয়াসিসের মেল আর ফিমেলের মধ্যে কোনো রকম পার্থক্য নেই, বোথ আর ইকুয়ালি এফেক্ট। ঠিক আছে, তাহলে এবার আমরা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আছে প্যাথোফিজিওলজি। এখান থেকে মেমার্সিটিতে দুইবার প্রশ্ন আসছে। আচ্ছা, প্রত্যেকটা ডিজিজের কিন্তু একটা নির্ধারিত প্যাথোফিজিওলজি আছে, মানে ওই ডিজিজটা কেন হচ্ছে, কি কি ফ্যাক্টর ওই ডিজিজে কন্ট্রিবিউট করে। সোরিয়াসিস হচ্ছে এমন একটা ডিজিজ যেখানে প্যাথোফিজিওলজিতে অনেকগুলো ফ্যাক্টর কন্ট্রিবিউট করে। এমআরসিপির ক্ষেত্রে মনে রাখবেন যে কোন কোন ডিজিজ গুলোতে ওদের জন্য প্যাথোফিজিওলজিতে প্রশ্ন বেশি আসে। প্রশ্ন বেশি সেই সকল ডিজিজ আসে যেই সকল ডিজিজ ঘটাতে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। যেমন সোরিয়াসিস, এটা একটা মাল্টি ফ্যাক্টোরিয়াল ডিসঅর্ডার। যেমন আমি একটা জিনিস চিন্তা করি, আমাদের কোন একটা মানুষের হচ্ছে, জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, কারো টিউবারকুলোসিস হচ্ছে। টিউবারকুলোসিস কি একাধিক ফ্যাক্টরের রেসপন্সিবল? একাধিক ফ্যাক্টর কিন্তু রেসপন্সিবল না। মোরলেস চিন্তা করা যায় মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস যদি একটা সুইটেবল ইন্ডিভিজুয়ালে এটা ঢুকে যায়, তাহলে কিন্তু এটা টিবি করতে পারে।
ঠিক আছে, এটা একটা সম্ভাবনা আছে। তাহলে এটা দেখেন একটা সিঙ্গেল ফ্যাক্টর কিন্তু রেসপন্সিবল একটা ডিজিজ ঘটানোর জন্য। যদিও টিবিতে অনেকগুলো আদার ফ্যাক্টর আছে, কিন্তু একটা সিঙ্গেল ফ্যাক্টর দিয়ে এক্সপ্লেন করা যায়, কিন্তু আপনি সোরিয়াসিসকে একটা সিঙ্গেল ফ্যাক্টর দিয়ে এক্সপ্লেন করতে পারবেন। এটাকে আমরা বলি মাল্টি ফ্যাক্টোরিয়াল ডিসঅর্ডার। এর মধ্যে ইম্পর্টেন্ট কি কি? প্রথম ইম্পর্টেন্ট হচ্ছে জেনেটিক ফ্যাক্টর, ইনফিনিটি স্টার। 2 নাম্বার হচ্ছে এনভায়রনমেন্টাল। 3 নাম্বার হচ্ছে ইমিউনোলজিক্যাল ফ্যাক্টর। জেনেটিক ফ্যাক্টরের মধ্যে প্রথম ইম্পর্টেন্ট ব্যাপার, একটা সিঙ্গেল জিনের ডিফেক্ট দিয়ে আপনি এক্সপ্লেন করতে পারবেন না। অনেকগুলো জিনের ডিফেক্ট এখানে থাকতে হবে বা অনেকগুলো জায়গায় সমস্যা থাকতে পারে। এখন এই সমস্যাগুলো কোন কোন জায়গায়? এর মধ্যে একটা ইম্পর্টেন্ট, যেমন দেখেন পিএসওআর, এই যে লোকাস, এই যে জিন, এখানে যদি প্রবলেম থাকে তাহলে তাদের সোরিয়াসিসের রিস্কটা বাড়তে পারে, একটা কথা। 2 নাম্বার ইম্পর্টেন্ট, কিছু কিছু ডিজিজের এইচএলএ অ্যাসোসিয়েশন আছে। এই এইচএলএ যদি কোনো সমস্যা থাকে সেখান থেকে ডিজিজের হওয়ার রিস্কটা বাড়তে পারে। এই এইচএলএ অ্যাসোসিয়েশন থেকে এমআরসিবি তে প্রত্যেকটা সেশনে অ্যাটলিস্ট 2টা থেকে 3টা প্রশ্ন থাকে। তো আমাদের কিছু এইচএল অ্যাসোসিয়েশন সম্পর্কে খুবই স্বচ্ছ ধারণা থাকতে হবে। তাহলে সোরিয়াসিসের জন্য এইচএলএ কোনটা কোনটা ইম্পর্টেন্ট? একটা B13, B17, আরেকটা হচ্ছে CW6। এর মধ্যে এটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে এই যে তিনটা, যদি এইচএল এর সাথেও একটা সোরিয়াসিসের সম্পর্ক আছে। পাশাপাশি ইউরোপিয়ান পপুলেশন এটা মোর কমনলি অ্যাফেক্টেড, এই জন্য এটা এমআরসিপি তো আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে ইউরোপের মধ্যে আমাদের ইউকে, আর ইউকে থেকে সোরিয়াসিস একটা ভালো রকম স্কিন ডিজিজকে কভার করে। এবং স্ট্রং কনকর্ডেন্স উইথ আইডেন্টিক্যাল টুইনস, মানে কি? মানে হচ্ছে একটা আইডেন্টিক্যাল টুইনের মধ্যে যদি একজনের সোরিয়াসিস থাকে, অপরজনের সোরিয়াসিস হওয়ার রিস্কটা 70%। তার মানে কি একটা হাই লেভেলের এখানে আইডেন্টিক্যাল টুইনে একটা রিস্ক আছে। তখন আমরা বুঝতে পারবো যে আইডেন্টিক্যাল টুইনে কিন্তু জেনেটিক একটা সিমিলারিটি থাকে, তার মানে আমি এটা জেনেটিক অ্যাসোসিয়েশন ব্যাখ্যা করতে পারবো। তাহলে পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে CW6 আর হচ্ছে PSOR-S1 লোকাস। এই দুটা থেকে কিন্তু পরীক্ষার প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট। তো এই দুটো কথা আমাদের একটু মনে রাখতে হবে। আচ্ছা, তারপর বাকিটা আমরা ইমিউনোলজি ইনশাল্লাহ শেখার চেষ্টা করবো। এরপর আমরা দেখবো যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বা ড্রাগ রেসপন্সিবিলিটি। উত্তর হচ্ছে সোরিয়াসিসেও কিছু এনভায়রনমেন্টাল এবং ড্রাগের রেসপন্সিবিলিটি আছে। প্রথম ইয়ে কি? প্রথম হচ্ছে স্ট্রেপ্টোকক্কাল পায়োজেন। আমরা জানি স্ট্রেপ্টোকক্কাল পায়োজেন কমনলি থ্রোট ফ্রট করতে পারে। এটা থ্রোট ফ্রটের অনেকগুলো কমন কারণ আছে, ইনস্ট্যান্ট বার ভাইরাস আছে, সাইটোমেগালো ভাইরাস আছে, কিন্তু এর মধ্যে একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে স্ট্রেপ্টোপায়োজেন। এটা যে থ্রোট ফ্রট, এই যে থ্রোট ফ্রটের পরে যদি পেশেন্টের জেনারেলাইজ একটা টিয়ার ড্রপ লাইক র্যাশ নিয়ে আসে, সেটাও কিন্তু সোরিয়াসিসের একটা টাইপের অন্তর্গত। এতে এই টাইপটার নাম কেউ বলতে পারবেন? গাটেড। আচ্ছা, ভেরি গুড, আমরা শিখবো গাটের সোরিয়াসিস। তাহলে একটা স্ট্রেপ্টোপায়োজেন ইনফেকশনের পরে কিন্তু গাটের সোরিয়াসিস হতে পারে। এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদিও এটা কমন টাইপের সোরিয়াসিস না, বাট এই ঘটনাটা কিন্তু ঘটতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার, এমআরসিপির ক্ষেত্রে আমাদের জানতে হবে এইচআইভি কিছু কমন কমন অ্যাসোসিয়েশন। কিছু কিছু রোগ আছে যে রোগগুলো হলে আমরা এইচআইভির কথাটা চিন্তা করবো। তার মানে এর মধ্যে একটা হচ্ছে সোরিয়াসিস, যদিও এটা আমরা গুরুত্ব দিই না। একটা সাডেন অনসেট যদি সোরিয়াসিস আগে কখনো ছিল না, হঠাৎ করে হয়, যারা হাই রিস্ক অ্যাক্টিভিটির সাথে জড়িত, যেমন আইভি ড্রাগ অ্যাবিউজার, যেমন ধরেন যাদের সেক্সুয়াল মাল্টিপল পার্টনার আছে, অথবা হোমোসেক্সুয়াল যারা মাল্টিপল পার্টনার থাকে, এই সকল ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে আমাদের সোরিয়াসিস কিন্তু চিন্তা করতে হবে। পরীক্ষার সময় প্রশ্ন এভাবে দিবে যে এ পেশেন্ট কেম টু ইউ উইথ ইন্ট্রাভেনাস ড্রাগ অ্যাবিউজ, on examination we have found that there is multiple erythematous rash and that have some scales on it, so what will be the diagnosis? এটা অ্যান্সার কিন্তু সোরিয়াসিস হবে। অথবা যে এর ডায়াগনোসিস অফ সোরিয়াসিস হ্যাজ বিন মেড ইন এ আইভি ড্রাগ অ্যাবিউজার, বা কথাটা উল্লেখ নাই, তাহলে নেক্সট কোন ইনভেস্টিগেশন করবা? উত্তর হচ্ছে এইচআইভি। কারণ এইচআইভি কিন্তু সাডেন অনসেট সোরিয়াসিস কিন্তু হাইলি সাসপিশিয়াস। তেমনি হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস, টিউবারকুলোসিস, এগুলো একটু ইম্পর্টেন্ট। বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এইচআইভি কথাটা আমাদের মনে রাখতে। এখন কিছু আদার ফ্যাক্টর, আদার ফ্যাক্টরের মধ্যে দেখেন কিছু কিছু ফ্যাক্টর সোরিয়াসিসকে অ্যাগ্রেভেট করে। ধরেন আমার মধ্যে জেনেটিক্যাল একটা সাসেপ্টিবিলিটি আছে, আমার কোনো এইচএলএ তে মিউটেশন আছে, ধরেন CW6 তে কোনো প্রবলেম আছে। এরকম একটা ইন্ডিভিজুয়াল যদি সাডেনলি দেখা যাচ্ছে স্মোকিং বাড়িয়ে দিচ্ছে, অথবা অ্যালকোহল খাচ্ছে, অথবা ড্রাগ, এমন একটা ড্রাগ খাচ্ছে যে ড্রাগটা সোরিয়াসিসকে অ্যাগ্রেভেট করে, তাদের ক্ষেত্রে কিন্তু সোরিয়াসিসটা বেশি হঠাৎ করে ম্যানিফেস্টেশন হতে পারে। তো আমাদের ফ্যাক্টর গুলো মনে রাখতে হবে। ফ্যাক্টর গুলো কি এতগুলো ফ্যাক্টর মনে রাখবেন? উত্তর হচ্ছে এতগুলো ফ্যাক্টর মনে রাখার দরকার নেই, আমাদের কমন ফ্যাক্টর গুলো মনে রাখতে হবে। প্রথম ইম্পর্টেন্ট কি? এইচআইভি, এটা সোরিয়াসিসের জন্য প্রিসিপিটেটিং ফ্যাক্টর। স্মোকিং, অ্যালকোহল এবং ড্রাগ, ড্রাগটা সবচাইতে ইম্পর্টেন্ট। ড্রাগ থেকে এমআরসিপিতে অসংখ্যবার প্রশ্ন আসছে, তো আমাদের এটা একটু জানতে হবে। তাহলে ব্যাপার হচ্ছে কোন কোন ড্রাগ সোরিয়াসিসের সাথে অ্যাসোসিয়েটেড। এতগুলো ড্রাগের কথা কি আমাদের মনে রাখার দরকার আছে? উত্তর হচ্ছে এতগুলো ড্রাগের কথা আমার মনে রাখার দরকার নাই।
আমার জন্য বেশি ইম্পর্টেন্ট কি, 1 নাম্বার হচ্ছে বিটা ব্লক। বিটা ব্লকারের কথা মনে রাখবেন, বিটা ব্লকার কয়েকটা ডিজিজকে অ্যাগ্রেভেট করতে পারে। এর মধ্যে একটা ডিজিজ হচ্ছে সোরিয়াসিস। একটা সোরিয়াসিসের পেশেন্ট যদি বিটা ব্লকার খায়, বা একটা সোরিয়াসিসের পেশেন্ট যদি হাইপার টেনশন নিয়ে আসে, জীবনেও বিটা ব্লকার দেওয়া যাবে। একটা সোরিয়াসিসের পেশেন্ট যদি হাইপার টেনশন নিয়ে আসে, ক্যাপ্টোপিল বা এসি ইনহিবিটরও অ্যাভয়েড করতে হবে। এই দুটা কথা একটু মনে রাখতে হবে, 1 নাম্বার কথা। 2 নাম্বার ইম্পর্টেন্ট হচ্ছে অ্যান্টি ম্যালেরিয়াল কুইনোনোল জাতীয়, সরি কুইনিন জাতীয়, এই কুইনিন জাতীয় কোনো ড্রাগও ব্যবহার করা যাবে না। 3 নাম্বার ড্রাগ কি, এনএসআইডস, এটাও ব্যবহার করা যাবে না। 4 নাম্বার ড্রাগ হচ্ছে লিথিয়াম। এই 4টা ড্রাগের কথা আমাদের বেশি এমফাসাইজ দিয়ে মনে রাখতে হবে। অনেকে ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের কথা বলে, এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট এই যে 4টা। 1 নাম্বার হচ্ছে বিটা ব্লকার ক্যাপটোপিল, অ্যান্টি হাইপারটেনসিভের মধ্যে প্লাস মাইনাস ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। 2 নাম্বার লিথিয়াম, 3 নাম্বার অ্যান্টিম্যালেরিয়াল, 4 নাম্বার এনএসআইডস। এখন একটা পেশেন্ট আপনাকে পরীক্ষায় প্রশ্ন দিল যে একটা পেশেন্টের টিপিক্যাল স্কেলি র্যাশ আছে, স্কেলি র্যাশের পেশেন্ট হচ্ছে অনেকগুলো ওষুধ খাচ্ছে, তার ধরেন ইসকিমিক হার্ট ডিজিজ আছে, তার ধরেন হাইপার টেনশন আছে, তার ধরেন ডায়াবেটিস আছে। এখন প্রশ্ন উঠতে পারে যে কোন ড্রাগটা এটা অ্যাগ্রেভেট করেছে। আপনাকে খুঁজতে হবে এর মধ্যে, এই অপশনের মধ্যে কোনো বিটা ব্লকার আছে কিনা, কোনো এনএসআইডস আছে কিনা, কোনো লিথিয়াম আছে কিনা, কোনো অ্যান্টি ম্যালেরিয়াল আছে কিনা। কারণ এই 4টা দিয়ে ঘুরায় পেঁচায় প্রশ্নগুলো আসে। এই ড্রাগগুলো একটা সোরিয়াসিস পেশেন্টের কখনোই দেওয়া যাবে না। এরপরে মনে রাখবেন ক্যাপটোপিল আর ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের কথা। ঠিক আছে, তো এইটা একটু মনে রাখবেন। তাহলে দেখেন, এখন প্রশ্ন হচ্ছে এই ড্রাগগুলো কি প্রত্যেকটা পেশেন্টের সোরিয়াসিস করতে পারে? উত্তর হচ্ছে প্রত্যেকটা পেশেন্টের সোরিয়াসিস করবে না। কেন? কারণ এটা কিন্তু একটা সিঙ্গেল এটিওলজি না, মাল্টি ফ্যাক্টোরিয়াল। মাল্টি ফ্যাক্টোরিয়াল মানে কি, একটা জেনেটিক অ্যাসোসিয়েশন যাদের আছে তাদের ক্ষেত্রে যদি আপনি এই ড্রাগগুলো ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে সোরিয়াসিস হওয়ার রিস্কটা অনেক বেশি। ঠিক আছে, এটা হচ্ছে একটা মাল্টি ফ্যাক্টোরিয়াল ডিজিজের এটিওলজি। তাহলে আমরা 2টা এটিওলজি শিখলাম, কিছু জেনেটিক ফ্যাক্টর শিখলাম, আবার কিছু কিছু এনভায়রনমেন্টাল এবং ড্রাগের কিছু ঘটনা শিখলাম যেগুলো সোরিয়াসিসকে অ্যাগ্রেভেট করতে পারে। এখন এই জিনিসগুলো আলটিমেটলি কি কাজ করে, এটাই আমার আলোচনা বিষয়, এবং এটাই হচ্ছে মেজর প্যাথোফিজিওলজি। তাহলে এই যে জেনেটিক কন্ডিশন গুলো, এই যে জেনেটিক মিউটেশনস গুলো, এই যে জেনেট আর পাশাপাশি যে এনভায়রনমেন্টাল আর ড্রাগের যে ট্রিগারিং ফ্যাক্টর গুলো, এই ফ্যাক্টর গুলো নর্মালি কি করে, এই ফ্যাক্টর গুলো নর্মালি একটা টি সেল মিডিয়েটেড ডিসঅর্ডার করে। এবং টি সেল মিডিয়েটেড ডিসঅর্ডার যখন হবে, তখনই আমাদের শরীরে প্রত্যেকটা সময় দেখবেন যে কিছু হেল্পার টি সেল থাকে, কিছু সাইটোটক্সিক সিডিএ টি সেল থাকে, যেগুলো প্রত্যেকটা ইমিউনোলজিক্যাল রিয়াকশনে কিন্তু মেমোরি সেল তৈরি করে। তাহলে এই মেমোরি সেলগুলো নর্মালি কি আমাদের শরীরের নিজস্ব সেলকে এফেক্ট করতে পারে? উত্তর হচ্ছে পারে না। যখনই পারবে তখনই অটো ইমিউনো রিয়াকশন গুলো শুরু হবে। তাহলে একটা নর্মাল ক্ষেত্রে আমাদের শরীরে অনেকগুলো মেমোরি টি সেল আছে। এই মেমোরি টি সেল গুলো স্পেসিফিক কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস এগুলোর এগেনস্টে কাজ করার জন্য তৈরি করা হয়েছে। এখন যদি জেনেটিক্যালি সাসেপ্টেবল ইন্ডিভিজুয়াল, অথবা যদি আমার শরীরে কোনো রকম এই যে ইনফেকশন বা এই যে ড্রাগ, এই সকল জিনিসের প্রভাবে এগুলো প্রথমবারের মতো এই মেমোরি টি সেল গুলোকে আমাদের শরীরের নিজস্ব সেলের উপর রিয়াকশন করতে বলে। কোন সেলের উপর রিয়াকশন করতে, কোন জায়গায় থাকে? আমাদের স্কিনের মধ্যে থাকে। তাহলে যখনই কোনো মেমোরি সেল থেকে এই যে প্রচুর এখানে অটো রিয়াকশন করবে, যার কনসিকুয়েন্সে প্রচুর সাইটোকাইন তৈরি হবে। এই সাইটোকাইনের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কোনটা? ইন্টারলিউকিন 17। এই ইন্টারলিউকিন 17 একটা প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন। এই প্রো ইনফ্লামেটরি সাইটোকাইনের কনসিকুয়েন্সে আরো অনেকগুলো সাইটোকাইন আছে, এগুলোর কনসিকুয়েন্সে এই ক্যারাটিনোসাইটটা প্রচুর পরিমাণে পলিফারেশন হয়। এবং প্রচুর পরিমাণে যখনই পলিফারেশন গুলো হবে, তখনই আমাদের সমস্যাগুলো শুরু হবে। ঠিক আছে, এই জন্যই আমাদের অনেকগুলো টার্গেটেড থেরাপি এই যে সাইটোকাইন গুলোর উপর কেন্দ্র করে, যেমন একটা এক্সেকিজুমাব, এই এইটা কি জন্য তৈরি হয়েছে? আমাদের যাতে ইন্টারলিউকিন 17টাকে আমি সাপ্রেস করতে পারি। যখনই ইন্টারলিউকিন 17টাকে সাপ্রেস করতে পারবো, তখনই কিন্তু আমার সোরিয়াসিসের যে ক্যারাটিনোসাইটের প্রলিফারেশন, এই প্রলিফারেশনটা বন্ধ করে দিতে পারবো। বন্ধ করে দিলে কিন্তু আমাদের ঝামেলাগুলো থেকে আমরা মুক্ত পাবো। এখন আমার কথা হচ্ছে, এই যে সাইটোকাইন গুলো ক্যারাটিনোসাইটের প্রলিফারেশন করছে, প্রলিফারেশন করলে কি সমস্যা হতে পারে, প্রবলেমটা কি হয়? এই প্রবলেমটা হওয়ার জন্য আমাদের শিখতে হবে যে স্কিনের বেসিক স্ট্রাকচার গুলো। তাহলে স্কিনের বেসিক স্ট্রাকচার আমাকে বলেন তো, কি কি স্ট্রাকচার থাকে স্কিনে যদি আমরা বাইরে থেকে চিন্তা করি? স্কিনের বেসিক স্ট্রাকচার ডক্টর ফাহমি আপু বলতে পারবেন?
আচ্ছা, স্কিনে বেসিক্যালি দুইটা স্ট্রাকচার থাকে, একটা হচ্ছে এপিডার্মিস আর দুই নম্বর হচ্ছে ডার্মিস। এই এপিডার্মিস আর ডার্মিস ছাড়া আরেকটা স্ট্রাকচার আছে হাইপোডার্মিস, সেটা অত ইম্পর্টেন্ট। তাহলে আমরা এই যে তুমি স্কিনের বাইরে থেকে চিন্তা করি, বাইরে। এপিডার্মিস, ডার্মিস, বেসাল লেয়ার। আচ্ছা, হ্যাঁ, এপিডার্মিস, ডার্মিস আর হচ্ছে হাইপোডার্মিস। বেজাল লেয়ারটা এপিডার্মিসের একটা পার্ট। তাহলে এই যে আমি প্রথমে যে সেকেন্ড প্যাকেট দিলাম, এটা হচ্ছে এপিডার্মিস। আর একদম নিচের লেয়ার, এই নিচের লেয়ারটাকে আমরা বলি ডার্মিস। এপিডার্মিস এবং ডার্মিস একটা বেসমেন্ট মেমব্রেনের মাধ্যমে সেপারেটেড থাকে। ঠিক আছে? এই যে এপিডার্মিসের যে উপরে যে লেয়ার গুলো, এগুলো লেয়ার গুলোকে অনেকটা ভাগে ভাগ করা হয়। এটা মনে রাখার খুব সোজা উপায় আছে। কাম, লেটস গেট সান বার্ন। আমরা যদি সূর্যের আলোতে যে বসে থাকি, তাহলে একটা টাইম পরে কিন্তু সবাই কিন্তু একটা সানবার্ন হয়ে যায়। তাহলে এখান থেকে কিন্তু আমরা এটা মনে রাখতে পারি, কাম লেটস গেট সানবার্ন। তাহলে উপর থেকে যদি আমি শুরু করি, একদম বাইরের লেয়ারটা, এটাকে আমরা বলি স্ট্র্যাটাম কর্নিয়া। এরপরের লেয়ারটাকে আমরা বলি স্ট্র্যাটাম লুসিডাম, যেটা এখানে দেওয়া নাই। এই লুসিডামটা প্রত্যেকটা স্কিনে থাকে না। যে স্কিন গুলো থিক স্কিন, যেমন হাতের পামের স্কিন, পায়ের সোলের স্কিন, এই সকল জায়গায় শুধুমাত্র লুসিডাম লেয়ারটা থাকে। পরবর্তী লেয়ারটাকে আমরা বলি স্ট্র্যাটাম গ্রানুলোসাম। তারপরে লেয়ারটাকে আমরা বলি স্পাইনোসাম। একদম নিচের লেয়ারটাকে আমরা বলি হচ্ছে স্ট্র্যাটাম ব্যাজালি বা ব্যাজাল সেল লেয়ার। স্কিনের যে প্রধান যে সেল, যেটা স্কিনের এপিডার্মিসকে তৈরি করতে সাহায্য করে, এই সেলটাকে আমরা বলি হচ্ছে ক্যারাটিনোসাইট। এই ক্যারাটিনোসাইটটা আসে কোন লেয়ার থেকে? আসে হচ্ছে ব্যাজাল সেল লেয়ার। এখন সোরিয়াসিসে কি সমস্যা হয়? ক্যারাটিনোসাইট গুলো হাইপার প্রলিফারেশন হয়। যখনই ক্যারাটিনোসাইটটা হাইপার প্রলিফারেশন হবে, তখনই কিন্তু আমাদের যে স্কিনের যে সেল লেয়ার গুলো, এই এপিডার্মিসের যে লেয়ারটা, এই লেয়ারটা কি আরো থিকেন হবে, না আরো থিন হবে, না সমান থাকবে বলেন? থিকেন্ড হবে। আরো থিকেন হবে। কারণ কি? কারণ সোরিয়াসিসের ইন্টারলিউকিনের প্রভাবে প্রচুর পরিমাণে ক্যারাটিনোসাইট তৈরি হচ্ছে। যেই ক্যারাটিনোসাইটই আলটিমেটলি বেজাল লেয়ার থেকে এসে পাইনোসাম, গ্রানুলোসাম, ঠিক স্কিনের ক্ষেত্রে লুসিডাম, কর্নিয়াম, সবগুলো তৈরি করতে সাহায্য করে। এটা একটা কথা। তাহলে এখানে ক্যারাটিনোসাইট হাইপার প্রলিফারেশন হচ্ছে। দুই নম্বর ইম্পর্টেন্ট কথা, এই যে এপিডার্মিসের লেয়ার, একদম যে বাইরের লেয়ার, এই বাইরের লেয়ারটাকে আমরা বলি হচ্ছে স্ট্র্যাটাম কর্নিয়াম। এই স্ট্র্যাটাম কর্নিয়ামটা তৈরি হয় ডেড ক্যারাটিন। ডেড ক্যারাটিন মানে কি? এই যে ক্যারাটিনোসাইটের যে ডেড প্রোডাক্ট, এটাকে আমরা বলি কেরাটিন। নর্মাল কন্ডিশনে এই কর্নিয়াম লেয়ারে ডেড ক্যারাটিন থাকে, মানে মৃত ক্যারাটিন। তাহলে এই ক্যারাটিনের মধ্যে কখনো আমরা নিউক্লিয়াস খুঁজে পাবো না। যদি আমরা বায়োপসি করি, বায়োপসি করলে স্ট্র্যাটাম কর্নিয়াম লেয়ারের মধ্যে কোনো রকম নিউক্লিয়াস থাকবে না, কারণ ওটা ডেড কেরাটিনাল লেয়ার। এখন একটা মজার কথা আমরা বলি। প্রথম ইম্পর্টেন্ট ব্যাপার, সোরিয়াসিসে কি হচ্ছে? ক্যারাটিনোসাইট হাইপার প্রলিফারেশন হচ্ছে। তাহলে প্রচুর পরিমাণে ক্যারাটিনোসাইট আসতেছে। তাহলে যদি প্রচুর পরিমাণে ক্যারাটিনোসাইট আসে, তাহলে আপনাদের কি মনে হয়? প্রথম ইম্পর্টেন্ট ব্যাপার, এপিডার্মিসের যে লেয়ারটা, এটা থিকেন্ড হবে। এপিডার্মিসের লেয়ারটা যদি কোনো কারণে থিকেন্ড হয়ে যায়, এই থিকেনিং অফ লেয়ারটাকে আমরা বলি হচ্ছে অ্যাকান্থোসিস। এক নম্বর কথা। দুই নম্বর ইম্পর্টেন্ট ব্যাপার, এই যে লেয়ারটা থিকেন হচ্ছে, কিসের মাধ্যমে থিকেন হচ্ছে? এটা ক্যারাটিনোসাইট দিয়ে। এই যে ক্যারাটিনোসাইট বেড়ে যাচ্ছে এপিডার্মিসের মধ্যে, এদেরকে আমরা বলি হাইপার ক্যারাটোসিস। আর তিন নম্বর ইম্পর্টেন্ট কথা, যখন একটা প্রচুর পরিমাণে ক্যারাটিনোসাইট অ্যাবনরমালি প্রলিফারেশন হচ্ছে, তখন স্ট্র্যাটাম কর্নিয়াম, যেখানে কোনোদিনও নিউক্লিয়াস থাকার কথা না, তখন এই লেয়ারের মধ্যে ক্যারাটিনোসাইটের নিউক্লিয়াস চলে আসবে। এই কন্ডিশনটাকে আমরা বলি হচ্ছে প্যারা ক্যারাটোসিস। তাহলে স্ট্র্যাটাম কর্নিয়ামের নর্মাল কন্ডিশনে কখনো নিউক্লিয়াস থাকার কথা না। সোরিয়াসিসে এত পরিমাণে ক্যারাটিনোসাইট প্রলিফারেশন হচ্ছে, যেখানে এপিডার্মাল লেয়ারে আমি নিউক্লিয়াস পেয়ে যাচ্ছি, এটাকে আমরা বলি প্যারাক্যারাটোসিস। এবং প্রচুর পরিমাণে ক্যারাটিনোসাইট প্রলিফারেশন হচ্ছে, এটাকে আমরা বলি হাইপার ক্যারাটোসিস। আর ওভারঅল এপিডার্মিসটাই মোটা হয়ে যাচ্ছে, এটাকে আমরা বলি হচ্ছে অ্যাকান্থোসিস। তাহলে এই তিনটা ফিচার আমরা যখন স্কিন বায়োপসি করব, তখন এই বায়োপসিতে এই ফিচার গুলো আমরা পাবো। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, মুনরো অ্যাক্সেস থাকে। এটাও তো কমন না, বাট এই তিনটা কথা মনে রাখতে হবে। এটা স্কিন বায়োপসি করলে আমরা এই তিনটা ফিচার সোরিয়াসিসে ম্যান্ডেটরিলি খুঁজে পাবো। তাহলে এখানে কেরাটিন বেড়ে যাচ্ছে। এই কেরাটিনের যত বেড়ে যাবে, এই যে ডেড কেরাটিন, এই ডেড কেরাটিনটাকেই আমরা বলি হচ্ছে স্কেল। যেহেতু সোরিয়াসিসে প্রচুর পরিমাণে কেরাটিনোসাইট প্রোডাক্ট প্রলিফারেশন হচ্ছে, তাহলে অবভিয়াসলি আমার কেরাটিনের অ্যামাউন্টটা অ্যাবনরমালি বেড়ে যাবে। তাহলে স্কিনের উপরে ডেড কেরাটিনের যে লেয়ার, এই ডেড কেরাটিনের লেয়ারটাকে আমরা বলেছি স্কেল। এই জন্যই সোরিয়াসিসে আমরা স্কেল পাবো,
এবং আমরা যখন বায়োপসি করব হাইপার ক্যারাটোসিস পাবো, প্যারা ক্যারাটোসিস পাবো এবং অ্যাকান্থোসিস পাবো। অনেক সময় এখানে মুন্ড্রো অ্যাবসেসও পাওয়া যেতে পারে। কথাটা আমাদের সবার ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে আমরা একটু সামনে এগিয়ে। তাহলে দেখেন, মোস্ট ইম্পর্টেন্ট কথা, সোরিয়াসিসে যখনই এটা হাইপার প্রলিফারেশন হচ্ছে তখনই কিন্তু আমার স্কিনের লেয়ারটা আলটিমেটলি নর্মাল ফ্ল্যাট লেভেল থেকে উপরে উঠে যাবে। এই কন্ডিশনটা অবশ্যই 1 সেন্টিমিটারের চাইতে বেশি হবে, অনেকে এটা 5 মিলিমিটারের চাইতে বেশি বলে। এই কন্ডিশনটাকে আমরা বলি হচ্ছে ফ্ল্যাট। ঠিক আছে, এই কথাটা একটু মনে রাখতে হবে। এরপর 2 নম্বর ব্যাপার, আমরা যখনই স্কিনটাকে বায়োপসি করব, বায়োপসি করলে প্রথম ইম্পর্টেন্ট ব্যাপার আমার ক্যারাটিনোসাইটটা বেড়ে যাবে। এই ক্যারাটিনোসাইটটা বেড়ে যাওয়ার কারণে আমার হবে হাইপার ক্যারাটোসিস, এটা পাবো বায়োপসির মধ্যে। এবং ভিজিবল যে ক্যারাটিন, এটাকে আমরা পাবো হচ্ছে স্কেল। ঠিক আছে, এই জন্য প্রত্যেকটা লেশনে ইরাইদেমাটাস প্ল্যাক কভার্ড বাই স্কেল, ইরাইদেমাটাস প্ল্যাক কভার্ড বাই স্কেল, এই স্কেলটাই হচ্ছে ডেড। 1 নম্বর কথা। এবং যখনই হাইপার পলিফারেশন হবে তখনই নিউক্লিয়াস গুলো স্ট্র্যাটাম কর্নিয়াম লেয়ারের মধ্যে চলে যাবে, এটাকে আমরা বলেছি প্যারা ক্যারাটোসিস। এই কথা দুটো সোরিয়াসিসের জন্য বেশি ইম্পর্টেন্ট। তাহলে এই জন্য আমাদের জানতে হবে হাইপার ক্যারাটোসিস ও প্যারা ক্যারাটোসিস অনেক সময় অপশনের মধ্যে থেকে যায়, যে এগুলাকে আমরা বলি হচ্ছে স্ট্র্যাটাম কর্নিয়ামটা প্রথম কথা হচ্ছে রিটেনশন হয়, এটাকে আমরা বলি প্যারা ক্যারাটোসিস। আর এপিডার্মিসের লেয়ার গুলো থিকেন হয়ে যায়, এটাকে আমরা বলি হচ্ছে অ্যাকান্থোসিস। এবং যে ক্যারাটিন বেড়ে গেছে এটাকে আমরা বলি হচ্ছে হাইপার ক্যারাটোসিস। এই কথাটা একটু মনে রাখতে। 2 নম্বর ইম্পর্টেন্ট কথা, এখন আমরা বললাম একটা স্কিনে 3টা লেয়ার আছে, মানে 2টা লেয়ার আছে। প্রথমে হচ্ছে বেসমেন্ট মেমব্রেন, একটা বেসমেন্ট মেমব্রেনের উপরে কি থাকে? এপিডার্মিস। বেসমেন্ট মেমব্রেনের নিচে কি থাকে? ডার্মিস। ডার্মিস। তাহলে আমরা জানি বেসমেন্ট মেমব্রেনের উপরে থাকে এপিডার্মিস, নিচে থাকে হচ্ছে ডার্মিস। আমি একটু এই ছবিটা একটু উপরে দিই। তাহলে নর্মাল কন্ডিশনে এপিডার্মিস কিন্তু অ্যাভাসকুলার, এপিডার্মিসের কোনো ব্লাড সাপ্লাই থাকে না, প্রত্যেকটা ব্লাড ভেসেল কিন্তু ডার্মিসের মধ্যে থাকে। তাহলে এই যে বেসমেন্ট মেমব্রেনের উপরে এপিডার্মিস, এটা ধরেন লালটা বেসমেন্ট মেমব্রেন, আর এর নিচে থাকে হচ্ছে এই অংশটাকে আমরা বলি ডার্মিস। তাহলে প্রত্যেকটা ডার্মিসে একটা করে ব্লাড ভেসেল। তো সোরিয়াসিসে যে ঘটনাটা ঘটে, এই ব্লাড ভেসেল গুলোতে একটু উপরে দিকে উঠে যায়। কেন? কারণ এই ডার্মিসে অনেকগুলো প্যাপিলা থাকে, এগুলোকে আমরা বলি এক একটা ডার্মাল প্যাপিলা। এই ডার্মাল প্যাপিলার উপরে থাকে হচ্ছে ব্লাড ভেসেল, ধরেন যে এগুলো হচ্ছে ব্লাড ভেসেল। এই ব্লাড ভেসেল থেকে আলটিমেটলি নিউট্রিশন গুলো ডিফিউশনের মাধ্যমে বা অন্যান্য প্রসেসে এপিডার্মিস রিচ করে। তাহলে সোরিয়াসিসে কি হয়? প্রচুর পরিমাণে এপিডার্মিসটা থিকেন হয়ে যায় এবং প্রচুর স্কেল তৈরি হয়। যখনই আমরা একটা স্কেলকে টেনে তুলতে চাই, কারণ অনেক সময় মানুষ কি পছন্দ করে যেগুলা খোটলানো যায়, উঠানো যায়, তাহলে যখনই আমরা খোটলায় আমরা স্কেল গুলোকে তুলে ফেললেই তখন এপিডার্মিসটা গোটাটাই উঠে আসে। এই গোটাটা উঠে আসলে প্রথমবারের মতো ডার্মিসের ব্লাড ভেসেলটা স্কিনে এক্সপোজড হয়ে যায়। এই কন্ডিশনটাকে আমরা বলি হচ্ছে অফস্পিড সাইন। এই যে দেখেন অফস্পিড সাইন মানে কি? যখন আমি একটা স্কেলকে রিমুভ করলে ব্লাড ভেসেল অ্যাপিয়ার করে। এই জিনিসটা ক্যারেক্টারিস্টিক্স অফ সোরিয়াসিস, কারণ এখানে এতটা এপিডার্মাল প্রলিফারেশন হয়, এতটা ক্যারোটিনোসাইট প্রলিফারেশন হয়, এত বড় স্কেল তৈরি হয়, যেটাকে হঠাৎ করে তুলে ফেললে ডার্মিস এক্সপোজড হয়ে যায়। আর ডার্মিসের মধ্যে থাকে ব্লাড ভেসেল তখন ক্লিন কাট বোঝা যায়। এই ফিচারটাকে আমরা বলি হচ্ছে অফস্পিড সাইন। এই কথাটা একটু মনে রাখবেন। ঠিক আছে, তাহলে এই যে একটা স্কেল, যখন একটা বড় স্কেলকে আমি টেনে দিব তখনই ব্লাড ভেসেল অ্যাপিয়ার করবে, যেটাকে আমরা বলি অস্পিড সাইন। তাহলে এখন আমরা কিছু প্রশ্নে আসি। এই প্রশ্নগুলো সবগুলো কোশ্চিন ব্যাংক বিগত বছরের প্রশ্ন থেকে আমার কালেক্ট করে। এই প্রশ্নটা একটু অ্যান্সার দেবো, আমরা মোটামুটি সবাই জানি। একটা 21 years old gentleman presents with scaly plaque in the elbows and knees and also in the scalp margin. যে কোনো ক্ষেত্রে আমরা এখানে এখানে মাইকোলজি করে ফাঙ্গাস খোঁজার দরকার নাই, তারপর তারা মাইকোলজি করে দেখেছে এখানে ফাঙ্গাসের কোনো গ্রোথ পাওয়া যায় নাই এবং রুটিন ব্লাডে পাওয়া গেছে ইয়েসারটা বেশি। তাহলে এটা ডায়াগনোসিস কি হবে? সোরিয়াসিস। সোরিয়াসিস। আমাকে এখন একটু ভাইয়া বলেন তো, এখানে ইয়েসার কেন 33? এটা কিভাবে আমি ব্যাখ্যা করতে পারি? ইনফ্ল্যামেটরি প্রসেস দেখে। এটা একটা ইনফ্লামেটরি ডিসঅর্ডার। এর কনসিকোয়েন্সে যেহেতু এখানে প্রচুর সাইটোকাইন নিয়ে হচ্ছে, তাহলে এর কনসিকোয়েন্সে একটু ইয়েসার বাড়তে পারে।
তো ইএসআর দেখে আমরা কিন্তু কোনো অন্য ডিজিজে চলে যাব না, কোনো ইনফেকশনের মধ্যে চলে যাব। সোরিয়াসিসে ইএসআর বাড়তে পারে, এই কথাটা মনে রাখবেন, একটা ব্যাপার। আচ্ছা, 2 নম্বর প্রশ্নে আমি চলে আসি। অ্যাজ এ FY2, FY2 বলতে আমরা বুঝি ফাউন্ড। এই জিনিসগুলো আপনারা অনেক সময় এমআরসিপিতে পরীক্ষায় পাবেন। যেহেতু এখানে পরীক্ষাটা ইউকে সেটিংসে, ওখানে ইউকের বিভিন্ন ট্রেনিং এর যে যখন যে স্টেজে থাকে সেই স্টেজে একটা নাম দেওয়া থাকে, ঠিক আছে? তো ফাউন্ডেশন ইয়ার 2 এর এজ এ হিসেবে you have seen a 21 years old gentleman present with scaly plaque on the elbow, knees and the scalp margin. You have diagnosed it as psoriasis. Your colleague asked about scales. What makes the scales? এটা অ্যান্সার কি হবে? এটা কি ড্রাইড এক্সুডেড, ল্যাঙ্গারহ্যান্স সেল, স্ট্র্যাটাম কর্নিয়াম, গ্রানুলোসাম নাকি বেসাল লেয়ার অফ ক্যারাটিনোসাইট? স্ট্র্যাটাম কর্নিয়াম। তো এটা আমরা বুঝতে পারছি আশা করি। তাহলে এই যে সেলগুলো প্রত্যেকটা আসছে স্ট্র্যাটাম কর্নিয়ামের অ্যাবনর্মাল প্রলিফারেশন থেকে, যেখান থেকে কেরাটিন গুলো আলটিমেটলি এক একটা স্কেল তৈরি করছে। আচ্ছা, এখন আমাকে বলেন তো হোয়াট ইজ ড্রাইড এক্সুডেড? প্রথম অপশনে যেটা দেওয়া আছে, হ্যাঁ, এটাকে আমরা বলি হচ্ছে ক্রাস্ট। ক্রাস্টটা পাওয়া যায় ইউজুয়ালি স্ট্যাফাইলোকক্কাল ইনফেকশন। যখন স্ট্যাফাইলোকক্কাল ইনফেকশন হয় তখন হচ্ছে আমাদের অনেক এক্সুডেট তৈরি হয়। যখন এক্সুডেট গুলো ড্রাই হয়ে যায় এগুলো ক্রাস্টের মতো কনভার্ট হয়। প্রেজেন্স অফ ক্রাস্ট অলওয়েজ ইন্ডিকেট ড্রাইড এক্সুডেট অ্যাজ এ কনসিকুয়েন্স অফ স্ট্যাফাইলোকক্কাল ইনফেকশন। এটা আরেকটা নাম হচ্ছে ইমপেটিক, ঠিক আছে? এটা একটু মনে রাখবেন। তাহলে এবার 3 নম্বর প্রশ্নে চলে আসে। আচ্ছা, related to the pathogenesis of psoriasis, which cell is more implicated in epidermal inflammatory response? B lymphocyte, fibroblast, macrophage, mast cell না T lymphocyte? এক্সেলেন্ট। তাহলে এটা আছে T lymphocyte। আমাদের এটা একটু মনে রাখতে হবে যে T lymphocyte কিন্তু মেজর প্যাথোফিজিওলজিটা অ্যাকচুয়ালি এক্সিকিউট করছে। 4 নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা একবার পরীক্ষা আসছিল। A 55 years old man presented to GP with scaly rash on his scalp and the extensor surface of the knees and elbows. Given the likely diagnosis, অনেক সময় দেখবেন এমআরসিকিউ প্রশ্ন কিন্তু অনেক সময় ডায়াগনোসিস চায় না, আপনাকে একটা ক্লু দিবে, ক্লু দিয়ে আপনাকে ডায়াগনোসিসটা করতে বলে দিবে, মানে আপনি ওখান থেকে বুঝতে পারবেন যে ডায়াগনোসিসটা কি। তখন আপনাকে প্রশ্নে লেখা থাকবে যে গিভেন দ্য লাইকলি ডায়াগনোসিস, তার মানে একটা ডায়াগনোসিস আছে, যেটা আপনাকে খুঁজে বের করতে হবে। হুইচ HLA সাবটাইপ ইজ মোস্ট ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ? এটা অ্যান্সার কি হবে? CW6। আচ্ছা, এর মধ্যে মনে রাখবেন HLA-B27 এটা কিন্তু সোরিয়াটিক আর্থ্রাইটিসের সাথে অ্যাসোসিয়েটেড থাকে, ঠিক আছে? এটা আমরা একটু পরে আলোচনা করব। এটা কিন্তু সোরিয়াসিস স্কিন লেশন না, বাট সোরিয়াটিক আর্থ্রাইটিসের সাথে একটা সম্পর্ক থাকে। যাদের HLA-B27 পজিটিভ তাদের সাথে একটু সেরোনেগেটিভ আর্থ্রাইটিসের একটা বন্ধুত্বমূলক সম্পর্ক থাকে। তাই বলে এটা না যে HLA-B27 পজিটিভ হলে তার ভবিষ্যতে কোনো সেরোনেগেটিভ জন্ম নেবে। অনেক পেশেন্টের HLA-B27 এমনি পজিটিভ থাকতে পারে, তারা হয়তো ভবিষ্যতে এগুলা প্রবলেম করবে না, কিন্তু এটার সাথে একটা অ্যাসোসিয়েশন থাকে, মানে তাদের মধ্যে এই জিনিসগুলো হওয়ার একটু রিস্কটা বেশি। তাহলে এটা হচ্ছে CW6। এক্সেলেন্ট। তাহলে এবার 5 নম্বর প্রশ্ন। A 56 years old man with history of psoriasis comes to dermatology clinic for review. He is taking a number of medication for hypertension, that is GP has endeavored to get under control over past 5 months, but unfortunately, it has been associated with significant worsening of skin rash. Which one of the following agent is mostly associated with worsening of psoriasis? এটা অ্যান্সার কি হবে? বিসোপ্রোল। বিসোপ্রোল। এটা অ্যান্সার কি অ্যামলোডিপিন হতে পারে না? এটা তো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। অ্যামলোডিপিন হতে পারে বা ক্যান্ডেসার্টান হতে পারে। অ্যামলোডিপিন ভাইয়া তো বললেন ক্যালসিয়াম চ্যানেল ব্লকারটা হচ্ছে কন্ট্রাডিক্টরি, তাহলে তো বিসোপ্রোল না, ক্যালসিয়াম চ্যানেল ব্লকারও তো এখানে অ্যাগ্রেভেশন করতে পারে। উত্তর হচ্ছে দেখেন, আমাদের কিন্তু বেস্ট অ্যান্সারটা সিলেক্ট করতে হবে, মোস্ট অ্যাসোসিয়েটেড দেখতে হবে, এবং মোস্ট কমন অ্যাসোসিয়েটেড কিন্তু বিটা ব্লক। তো এখানে অ্যান্সার হবে সি, বিসোপ্রোল। এক্সেলেন্ট, ঠিক আছে? আমরা কমন, যখন অনেকগুলো অপশন থাকবে আমাকে কমনেস্টটা কিন্তু সিলেক্ট করতে হবে। এখন টাইপের মধ্যে আমাদের ডেফিনেশনের মধ্যে প্লাক কথাটা উল্লেখ আছে, তাহলে মোস্ট কমন টাইপ কিন্তু ক্রনিক প্লাক সোরিয়াসিস, পাশাপাশি গাটেড, ফ্লেক্সোলার, পুস্টুলার,
প্লামোপ্লান্টার, স্কাল্প নেল, অনেকগুলো কথাবার্তা আছে, এগুলো আমরা পরে এলাবোরেট করবো। আপাতত এই টাইপগুলো আমরা একটু মাথা না খাবো। এর পরবর্তী প্রশ্ন চলে আসে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ডার্মাটোলজিক্যাল ডিজিজ ডাজন্ট এক্সিবিট ওয়েবনার ফেনোমেনন। ওয়েবনার ফেনোমেনন এমন একটা ফেনোমেনন, যদি একটা ডার্মাটোলজিক্যাল ডিজিজ যেটা কোয়েবনার ফেনোমেনন শো করে, সেই ডার্মাটোলজিক্যাল ডিজিজের মানুষের মধ্যে যদি নতুন কোনো জায়গায় ট্রমা হয় বা কোনো ইনজুরি হয়, ওখানেও সিমিলার টাইপের র্যাশটা অ্যাপিয়ার করবে। তাহলে এটার অ্যান্সার কি হবে? কি একজিমা? হ্যাঁ, এটার অ্যান্সার হবে এক্সিমা। আমি এটা যদিও প্রায়র আলোচনা ছাড়াই প্রশ্নটা আমাদের কাছে রাখলাম, এটার অ্যান্সার হবে এক্সিমা। কারণ এক্সিমা ছাড়া বাকি প্রত্যেকটা ডিজিজ যেমন সোরিয়াসিস, ভিটিলিগো, লাইকেন প্ল্যানাস, ওয়ার্ড, মলাস্কাস কন্টাজিয়াসাম, লাইকেন স্ক্লেরোসাস, এই 6টা ডিজিজ, এই ডিজিজগুলোর যদি পেশেন্ট কোনো ট্রমা বা কোনো ইনজুরি ফেস করে, তাহলে যে জায়গায় ইনজুর্ড হবে সেখানেও সিমিলার টাইপের র্যাশটা অ্যাপিয়ার করবে। যেমন দেখেন একটা ভিটিলিগো কোন একটা মানুষের, যে মানুষের দেখা যাচ্ছে এখানে একটা বড় হোয়াইট প্যাচ আছে, ঠিক আছে, ভিটিলিগোর একটা সাদা প্যাচ আছে। এখন সে ধরেন হাতে কোনো একটা জায়গায় এই জায়গায় ইনজুরি হলো, তাহলে এখানে কিন্তু সিমিলার টাইপের এই আবার ভিটিলিগোর একটা প্যাচ অ্যাপিয়ার করবে। এই ফেনোমেননটাকে আমরা বলেছি কোয়েবনার ফেনোমেনন। তাহলে 6টা ডিজিজ কোয়েবনার ফেনোমেনন শো করে ফর আমাদের ক্লিনিক্যাল পারপাস। এক নম্বরে সোরিয়াসিস, ভিটিলিগো। সোরিয়াসিস, ভিটিলিগো দুটাই হচ্ছে অটোইমিউন ডিসঅর্ডার, সেখান থেকে আমরা মনে রাখতে পারি। 2 নাম্বার লাইকেন প্ল্যানাস, লাইকেন স্ক্লেরোসাস, দুইটার নাম একই রকম, এখান থেকে মনে রাখতে পারি। এবং বাকি দুইটা হচ্ছে ওয়ার্ড এবং মলাস্কাস কন্টাজিওসাম, এগুলো ভাইরাল মিডিয়েট। তাহলে আমরা কি জানলাম? সোরিয়াসিস, ভিটিলিগো, ওয়ার্ড, মলাস্কাস কন্টাজিওসাম, লাইকেন প্ল্যানাস, লাইকেন স্ক্লেরোসাস, এই 6টা ডিজিজ কিন্তু কোয়েবনার ফেনোমেনন শো করে। তো আমাদের এই 6টা ডিজিজ সম্পর্কে একটু জাস্ট একটু আলোচনা করলাম। তাহলে এবার আমি চলে আসি ফিচার গুলোতে। একটা সোরিয়াসিসের মধ্যে কি কি ফিচার গুলো অ্যাপিয়ার করতে পারে? তাহলে মোস্ট কমন টাইপ হচ্ছে ক্রনিক প্লাক সোরিয়াসিস। এখানে এত কথা লিখতে হবে, এখানে আমার কথাগুলো একটু শুনুন। যেহেতু ক্রনিক প্লাক সোরিয়াসিস এটা সোরিয়াসিসের মোস্ট কমন টাইপ, তাহলে সোরিয়াসিসের মোস্ট কমন প্রেজেন্টেশন নিয়ে আসবে। হোয়াট ইজ মোস্ট কমন প্রেজেন্টেশন? একটা ইরাইডেম, একটা স্প্ল্যাট, যার উপরে স্কেল থাকে, এবং এই স্কেলটাকে সরিয়ে ফেললে ব্লিডিং অ্যাপিয়ার করবে। দেখেন প্রথম কথাগুলো যেটাকে আমরা বলি অসপিস সাইন, এই কথাগুলো কিন্তু প্রথমে দেওয়া আছে। এবং এই এই প্লাগ গুলো কোন জায়গায় থাকবে বলেন তো? কোন সারফেসে থাকবে? ফ্লেক্সর সারফেসে না এক্সটেনসর সারফেসে? এক্সটেন্সর। এক্সেলেন্ট। তাহলে এই প্রত্যেকটা প্লাগ গুলো থাকবে এক্সটেনসর সারফেস, এই কথাটা একটু মনে রাখবেন। আচ্ছা, এক নাম্বার ব্যাপার। 2 নাম্বার ইম্পর্টেন্ট ব্যাপার, যদি কোনো এরিয়াতে ট্রমা হয়, কোনো এরিয়াতে ইনজুরি হয়, সিমিলার টাইপের র্যাশ অ্যাপিয়ার করবে। এই ক্ষেত্রটাকে আমরা বলি কোয়েবনার ফেনোমেনন। এর সাথে অনেক সময় নেল সাইন থাকতে পারে, নেল পিচিং থাকতে পারে, অনিকোলাইসিস থাকতে পারে। এই যে যদি কোনো সোরিয়াসিসের পেশেন্ট অনেক সময় কিন্তু জয়েন্ট পেন নিয়ে আসতে পারে, এদেরকে আমরা বলি আর্থ্রোপ্যাথি বা সোরিয়াটিক আর্থ্রাইটিস। এখন প্রশ্ন হচ্ছে, আমি কি একটা পেশেন্ট সোরিয়াসিসের প্লাক লেশন নিয়ে আসছে, আমি কি বলে দিব যে আপনার জয়েন্ট পেন হবে? উত্তর হচ্ছে আমি প্লাক লেশন দেখে কখনো বলতে পারবো না। কারণ একটা প্লাক লেশন থাকলে তার জয়েন্ট পেন পরবর্তীকালে ভবিষ্যতে হতেও পারে, নাও পারে। আবার সোরিয়াসিসের কোনো স্কিন লেশন ছাড়াও পেশেন্টের জয়েন্ট পেন কিন্তু ডেভেলপ করতে পারে অ্যাজ এ কনসিকুয়েন্স অফ টিপিক্যাল সোরিয়াটিক আর্থ্রোপ্যাথি। তাহলে কোন জিনিসটা একটা প্রেডিকশন দিবে? প্রেডিকশন দিবে নেল ইনভলভ। কোনো একটা অ্যাসিম্পটোমেটিক ইন্ডিভিজুয়াল যার নেল পিটিং আছে, যার নেলে অনিকোলাইসিস আছে টিপিক্যাল অফ সোরিয়াসিস, তাহলে আমি একটা প্রেডিক্ট করতে পারবো, সন্দেহ করতে পারবো তার ভবিষ্যতে বা তার কোনো আর্থ্রোপ্যাথি আছে কিনা। বা একটা সোরিয়াসিসের পেশেন্ট যার নেল সাইন আছে, তাহলে আমি একটা প্রেডিকশন করতে পারবো। এক নম্বর কথা। 2 নম্বর কথা কি, অনেক সময় সোরিয়াসিসের কোনো হিস্ট্রি, কোনো নেল সাইন ছাড়াও আর্থ্রোপ্যাথি প্রেজেন্ট করতে পারে। তখন আমার কিন্তু একটা ফ্যামিলি হিস্ট্রি নিতে হবে যে তার ফ্যামিলি হিস্ট্রি অফ সোরিয়াসিস আছে কি। কারণ আমরা একটা জিনিস বলেছি, সোরিয়াসিস কিন্তু জেনেটিক অ্যাসোসিয়েশন আছে। তাহলে সেই ক্ষেত্রে ফ্যামিলি হিস্ট্রি অফ যদি র্যাশ থাকে টিপিক্যাল অফ সোরিয়াসিস, তাহলে আমি প্রেডিক্ট করতে পারবো যে আমার যে র্যাশটা, এই যে আর্থ্রোপ্যাথিটা হচ্ছে, এটা একটা সোরিয়াটিক আর্থ্রোপ্যাথি। এক নম্বর ব্যাপার। 2 নম্বর ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, এটা হচ্ছে প্লাক সোরিয়াসিস। এরপরে হচ্ছে গাটের সোরিয়াসিস। গাটের সোরিয়াসিস টিপিক্যাল যে সোরিয়াটিক প্লাক উইথ স্কেল, এটা প্রেজেন্ট করে না। এটা কিভাবে হয়? এটা একটা স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনের কারণে হয়। একটা স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনের 4 সপ্তাহ পরে হয় গ্লোমেরুলোনেফ্রাইটিস। এদেরকে আমরা বলি পোস্টস্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস। এটা আমরা জানি না, পেশেন্ট হচ্ছে হেমাচুরিয়া নিয়ে আসে। তেমনি একটা স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনের 4 সপ্তাহ পরে যদি স্কিনের র্যাশ নিয়ে আসে, যেটা
ড্রপ লাইক র্যাশ কোন জায়গায় আছে, এটা আপার ট্র্যাঙ্কে আছে এবং হাতে আছে, তখন আমি সন্দেহ করবো এটা গাটের সোরিয়াসিস। তাহলে আপার ট্র্যাঙ্ক এবং লিম্ফে একটা টিয়ার ড্রপ লাইক র্যাশ, যেটা একটা ছোটের 4 সপ্তাহ পরে অ্যাপিয়ার করেছে, কোনো হেমাচুরিয়া নাই, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে গাটের সোরিয়াসিস। এই কথাটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে। আচ্ছা 3 নম্বর ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে দেখেন, এই যে টিপিক্যাল একটা গাটের সোরিয়াসিস, অনেক সময় একদম এই যে বৃষ্টির ড্রপের মতো রেন ড্রপ পিগমেন্টেশন লাগে, তো এটা একটা গাটের সোরিয়াসিস। ঠিক আছে। এবং এটা কোথায় থাকে? এটা থাকে হচ্ছে আপনার আপার চেস্টে অথবা হাতে। ধরেন আমি রাস্তায় চলতে চলতে কোনো গাটারে যদি পড়ে যাই, মানে কোনো একটা গর্তে, তাহলে আমাদের কোন জায়গাটা বেশি ভিজবো, মানে ময়লা পানিতে, একটা আমাদের চেস্ট ভিজবে, ট্রাঙ্ক ভিজবে এবং হাত ভিজবে। এভাবে আমরা মনে রাখতে পারবো যে হ্যান্ডে, আপার চেস্ট এবং ব্যাক, এই জায়গাগুলোতে গাটের সোরিয়াসিসের লেশনটা সবচেয়ে কমন থাকে। 1 নম্বর। ম্যাক্সিমাম সময় এটা কিন্তু অ্যাসিম্পটোমেটিক, সরি মানে কোনো ট্রিটমেন্টের দরকার হয় না, অটোমেটিক্যালি ভালো হয়েছে। ঠিক আছে, এই কথাটা কি মনে রাখবেন। তাহলে আমরা জানলাম সোরিয়াসিস হয় ম্যাক্সিমাম সময় এক্সটেন্সর সারফেস, তাহলে কি ফ্লেক্সো সারফেস হতে পারে না? উত্তর হচ্ছে ফ্লেক্সো সারফেস হতে পারে। তাহলে কোন কোন এরিয়াতে হতে পারে? আমাদের যে যে এরিয়াগুলোতে ফ্লেক্সারাল এরিয়া, দ্যাট মিন্স ইন্টার, এই যে অ্যাক্সিলা, ইন্টার গ্লুটিয়াল ক্লেফট, ইন্টার ম্যামারি ক্লেফট, এই যে প্রত্যেকটা জায়গায় যে যেগুলা যেগুলা ভাঁজ আছে, এই সকল জায়গায় কিন্তু আমাদের ইনভার্স সোরিয়াসিস হতে পারে। এটা কোন এরিয়াতে? যে এরিয়াতে স্কিন গুলো স্মুথ, এটাতে কিন্তু কোনো রকম স্কেলের অস্তিত্ব আমরা খুঁজে পাবো না। ঠিক আছে, এই কথাটা একটু মনে রাখতে হবে। তাহলে 3টা টাইপ শিখলাম। একটা শিখলাম হচ্ছে প্লাক সোরিয়াসিস, 2 নাম্বার শিখলাম হচ্ছে গাটের সোরিয়াসিস, 3 নাম্বার যেটা ফ্লেক্সোরাল এরিয়া গুলোতে হয় সেটাকে আমরা বলি ইনভার্স সোরিয়াসিস। কেন ইনভার্স? কারণ হচ্ছে এগুলা নর্মালি এক্সটেন্সর সারফেসের উল্টা, এই জন্য এটাকে আমরা বলি ইনভার্স সোরিয়াসিস। 4 নাম্বার হচ্ছে পুস্টুলা সোরিয়াসিস। সোরিয়াসিস যখন সিভিয়ার সিস্টেমিক ফিচার নিয়ে আসবে, মানে একটা সোরিয়াসিসের পেশেন্ট ফিভার আছে, সাথে ম্যালেজ আছে, ডাব্লিউবিসি কাউন্ট বেড়ে গেছে এবং প্রচুর পাস্টিউল খুঁজে পাচ্ছে। হোয়াট ইজ পাস্টিউল? পাস্টিউল হচ্ছে যে সোরিয়াটিকের লেশনের মধ্যে পাস কন্টেনিং ক্যাভিটি পাওয়া যাবে। তাহলে আমরা একটা সোরিয়াসিসের পেশেন্ট হিস্ট্রি আছে, অথবা নিউরনসেটও হতে পারে, যদি মাল্টিপল পাস্টিউলার লাইক অ্যাপিয়ারেন্স নিয়ে আসে, কোন জায়গায়? পাম এন্ড সোলে, সাথে কোনো সিস্টেমিক ইনভলভমেন্টের ফিচার অন দ্য ব্যাকগ্রাউন্ড অফ সোরিয়াসিস, এটাকে আমরা বলি হচ্ছে পুস্টুলার সোরিয়াসিস। এই ক্ষেত্রে সবচাইতে কমন অ্যাসোসিয়েশন হচ্ছে ওরাল স্টেরয়েড উইথড্রল। ওরাল স্টেরয়েড সোরিয়াসিসে দেওয়াটা উচিত না। যদি কোনো কারণে দেওয়া হয়, এটা যদি হঠাৎ করে উইথড্র করা হয়, তাহলে এটা কমনলি অ্যাসোসিয়েটেড উইথ পুস্টুলার সোরিয়াসিস। এই কথাটা মনে রাখবেন। এটাই, বাকি ইনফেকশন, প্রেগনেন্সি এগুলো ইম্পর্টেন্ট না, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট উইথড্রল অফ ওরাল স্টেরয়েড। ঠিক আছে, এটা গেল একটা। আর লাস্ট টাইপ যেটাকে আমরা বলি ইরাইথ্রোডার্মিক সোরিয়াসিস। সোরিয়াসিসটা কোথায় হয়? স্কিনে হয়। তাহলে স্কিনের নরমালি কিছু কাজ আছে। কি কাজ আছে স্কিন? বলেন তো আমাকে। টেম্পারেচার মেনটেন। টেম্পারেচার মেনটেন করা, এর পাশাপাশি আর কোনো কাজ আছে? টেম্পারেচারের পাশাপাশি আর কোনো কাজ আছে? ফ্লুইড ব্যালেন্সটা মেনটেন করা, কতটুকু সোয়েট হবে, কতটুকু ভেসো ডাইলেশন হবে, ভেসো কনস্ট্রিকশন হবে, এই জিনিসগুলো কিন্তু সোয়েট প্রোডাকশনের খুব ইম্পর্টেন্ট। তাহলে এই জিনিসটা মেনটেন করা। যখনই আমার স্কিনের লেয়ারটা ডিস্ট্রয় হয়ে গেছে ডিউ টু সোরিয়াসিস, ডিউ টু এক্সিমা, তখন এই কন্ডিশনটাকে আমরা বলি ইরাইথ্রোডার্মা। তখন স্কিনের যে প্রোটেক্টিভ মেকানিজম, টেম্পারেচার মেনটেন করা, ফ্লুইড ব্যালেন্সকে মেনটেন করা, এগুলো আর করতে পারে না। তখন আমাদের শরীরে র্যাপিড লস অফ ফ্লুইড হয়, পেশেন্ট শকে চলে যায়। এই যে যখন সোরিয়াসিসের সাথে শকের ফিচার নিয়ে আসবে, তখন আমরা আর সাথে জেনারেলাইজ ইরাইথ্রোডার্মা বা ইরাইথেমা, তখন সেটাকে আমরা বলবো ইরাইথ্রোডার্মিক সোরিয়াসিস। এটা আমাদের জন্য ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট, এখানে প্রশ্ন ইউজুয়ালি আসে। আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট যেটা বললাম, সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে ক্রনিক প্লাক সোরিয়াসিস, 2 নাম্বার গাটের, 3 নাম্বার পুস্টুলার সোরিয়াসিস। পুস্টুলার সোরিয়াসিসটা ইনভারেন্টলি অ্যাসোসিয়েটেড উইথ উইথড্রল অফ স্টেরয়েড। কোন স্টেরয়েড? ওরাল স্টেরয়েড। এই কথাটা মনে রাখতে হবে। এই জন্য একটা সোরিয়াসিসের পেশেন্টের ওরাল স্টেরয়েডটা দেওয়া যাবে না। ঠিক আছে। তাহলে এগুলো চামড়াতে সমস্যা হলো। চামড়ার বাইরে কি সোরিয়াসিসের কোনো সমস্যা হতে পারে? উত্তর হচ্ছে হতে পারে। কোন জায়গায় হতে পারে? সবচাইতে কমনলি হতে পারে আর্থ্রোপ্যাথি। এই আর্থ্রোপ্যাথির সাথে প্রিভিয়াস হিস্ট্রি অফ সোরিয়াসিসের হিস্ট্রি থাকতেও পারে, নাও পারে। আবার ফ্যামিলি হিস্ট্রি অফ সোরিয়াসিস আছে, তাদেরও আর্থ্রোপ্যাথি ডেভেলপ করতে পারে উইদাউট ডেভেলপিং এনি সোরিয়াটিক র্যাশ। এই আর্থ্রোপ্যাথিটা কোন জায়গায় ইনভলভমেন্ট হয়? এটা অনেক রকম ইনভলভমেন্ট হতে পারে, এটা আমরা রিমাটোলজিতে শিখবো। মোস্ট কমন কয়েকটা সাইট মনে রাখবেন। একটা ডিস্টাল ইন্টারফ্যারেঞ্জিয়াল জয়েন্ট,
এবং এই ক্ষেত্রে প্রেডিকশনটা আমি কিভাবে করব, নেল পিটিং এর মাধ্যমে। ঠিক আছে, এক নম্বর ব্যাপার। দুই নম্বর ইম্পর্টেন্ট ব্যাপার, একটা সোরিয়াসিস মানে কি, স্কিনের র্যাপিড টার্নওভার হচ্ছে। যে কোনো কন্ডিশন যেখানে র্যাপিড টার্নওভার হয়, এই সকল কন্ডিশনে কোন অ্যাসিডটা তৈরি হয় বলেন তো? যখনই সেল ব্রেকডাউন হয়, নিউক্লিক অ্যাসিড ব্রেকডাউন হয়, কি তৈরি হয় বলেন তো? প্রশ্নটা বুঝিনি। আচ্ছা, যে যে কন্ডিশনে একটা সেলের র্যাপিড ব্রেকডাউন হয়, সেলের র্যাপিড টার্নওভার হয়, এই র্যাপিড টার্নওভারের কনসিকুয়েন্সে প্রত্যেকটা সেলের একটা নিউক্লিয়াস থাকে, এই সেলের নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিক অ্যাসিড থাকে। তাহলে নিউক্লিক অ্যাসিডটা তো র্যাপিড টার্নওভার হয়, ব্রেকডাউন হয়, এই ব্রেকডাউন প্রোডাক্ট সাথে কি তৈরি হয়? টিউমার লাইসিস এর কথা বলছেন? হ্যাঁ, টিউমার সিনড্রোমের হয় কি কি তৈরি হয়, সমস্যাটা কি? ইউরিক। ইউরিক অ্যাসিড। তাহলে টিউমার মানে কি, প্রচুর পরিমাণে নিউক্লিয়িক সেলগুলো ব্রেকডাউন হচ্ছে, এই ব্রেকডাউনের কনসিকুয়েন্সে ইউরিক অ্যাসিড তৈরি হচ্ছে। তেমনই সোরিয়াসিসে প্রচুর পরিমাণে কি হচ্ছে, এই আমাদের স্কিনের সেলগুলো টার্নওভার হচ্ছে, কারণ র্যাপিড ক্যারাটিনোসাইট প্রলিফারেশন। তাহলে এর কনসিকুয়েন্স হাইপার ইউএসএমিয়া হবে। তাহলে সোরিয়াসিসের কনসিকুয়েন্সে কিন্তু ইউরিক অ্যাসিড বেড়ে যায়। এক নম্বর কথা, সোরিয়াসিস যাদের থাকে তাদের মেটাবলিক সিনড্রোমের রিস্কটা অ্যাবনরমালি বেশি। কাজেই সোরিয়াসিসের পেশেন্ট যদি চেস্ট নিয়ে আসে, অবশ্যই আমাকে একটা হিস্ট্রি করে দেখতে হবে তার কোনো কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে। কিছু কিছু ডিজিজ মনে রাখবেন যেখানে এমআই হওয়ার রিস্ক অনেক বেশি, ফর ক্লিনিক্যাল লাইফ পারপাস, ফর এক্সাম পারপাস। এক নম্বরে সোরিয়াসিস, যেহেতু আজকে ডার্মাটোলজি পড়ছি। দুই নম্বরে সিকেডি, সিকেডি পেশেন্ট কিন্তু এমআই হওয়ার রিস্কটা অ্যাবনরমালি বেশি। আরেকটা ইম্পর্টেন্ট কন্ডিশন, অবস্ট্রাকটেড স্লিপ অ্যাপনিয়া যাদের থাকে। এই তিনটা কন্ডিশন ফর এমআরসিপি মনে রাখবেন যে এদের ক্ষেত্রে ওয়ান অফ দ্য মোস্ট কমন কজ অফ ডেথ হচ্ছে মাইকার্ডিয়াল ইনফার্কশন। ঠিক আছে, তাহলে এটা একটা মনে রাখতে হবে যে ইনক্রিজ ইনসিডেন্স অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ ক্যান অকার অ্যাজ এ প্রেজেন্স অফ সোরিয়াসিস। ঠিক আছে, এবং একটা থ্রম্বো এম্বোলিক ডিসঅর্ডারের রিস্কটাও অ্যাবনরমালি বেশি। তাহলে আর আমার যখন সারা শরীরে এরকম অ্যাবনরমাল র্যাশ থাকবে, এটা আমাদের পেশেন্টের এক্সট্রিম একটা সাইকোলজিক্যাল ডিস্ট্রেস করবে। তো সাইকোলজিক্যাল ডিস্ট্রেস ইজ অ্যানাদার ফিচার অফ সোরিয়াসিস, যেটা সিস্টেমিক ফিচারের মধ্যেই পড়েছে। আচ্ছা, তাহলে আমরা কিছু এই যে লেশন গুলো দেখি। দেখেন, এখানে টিপিক্যাল একটা ইরাইডেমাটাস, মানে রেড হয়ে আছে এবং এটা স্কিন থেকে একটু উপরে দিকে উঠে গেছে। এই জন্য এগুলাকে আমরা বলি হচ্ছে এক একটা প্লাক। এবং এই প্লাকের মধ্যে এই যে সাদা সাদা, এগুলাকে কি বলে তাহলে? স্কেল। এক্সেল। তাহলে এই যে প্রত্যেকটা সাদা সাদা গুলো, এগুলো এক একটা স্কেল, এক নম্বর ব্যাপার। তারপর দেখেন যে টিপিক্যাল একটা ইরাইডেমাটাস প্লাক। প্লাক কেন? কারণ অবশ্যই এটা 1 সেন্টিমিটারের চাইতে বেশি। দুই নাম্বার কথা, আর এই সাদা সাদা গুলো কি, সাদা সাদা গুলো স্কেল। এবং দেখেন এটা কোন জায়গায় আছে, এলবোতে আছে, তার মানে এক্সটেন্সর সারফেস আছে। তাহলে আমরা ডায়াগনোসিস এটা দেখে কিন্তু কনফার্ম করতে পারি। তারপরে কনফার্ম কি করবো, স্কিন বায়োপসি করে। স্কিন বায়োপসি করে যদি আমরা হাইপার ক্যারাটোসিস, প্যারা ক্যারাটোসিস, অ্যাকান্থোসিস, মুন্ডো অ্যাক্সেস এগুলো যদি পেয়ে যায়, তাহলে আমার ডায়াগনোসিস 100% কনফার্ম হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখেন এই যে টিপিক্যাল, এটা আমাদের দেখেন হাতে এই যে জায়গাগুলোতে প্রত্যেকটা জায়গায় দেখেন ইরাইডেমাটাস প্লাক, সাথে এই সাদা সাদা গুলো স্কেল। এবং এই যে নেল ইনভলভমেন্ট, নেলটা দেখেন একটু ভেঙে ভেঙে গেছে, ব্রিটেল হয়ে গেছে এবং ইয়েলো কালার ধারণ করেছে। এই প্রত্যেকটা গুলো কিন্তু টিপিক্যাল নেল চেঞ্জ। তাহলে একটা এটা সোরিয়াটিক নেল প্লাস সোরিয়াটিক স্কিন লেশন। আমরা এখান থেকে কিন্তু ডায়াগনোসিসটা ইজিলি করতে পারি। নাম্বার, এবার আমরা 3 নাম্বার ছবিটাতে আসি। দেখেন এই ছবিটাতে আমরা কি বুঝছি, এটা একটা দেখেন টিপিক্যাল স্কেল, একটা ম্যাসিভ স্কেল। যখনই ম্যাসিভ স্কেলটাকে আমরা সরিয়ে ফেলছি, এটা কি অ্যাপিয়ার করেছে বলেন তো? এটাকে ব্লাড অ্যাপিয়ার করছে। ব্লাড ভেসেল অ্যাপিয়ার করেছে। কেন অ্যাপিয়ার করেছে? এটা কি জন্য অ্যাপিয়ার করেছে? ডার্মিক্স থেকে ব্লাড। এক্সিলেন্ট। তাহলে এখানে ডার্মিসের যে ডার্মাল প্যাপিলা, যে ব্লাড ভেসেল এক্সপোজড হয়েছে। তাহলে এখানে মেজর প্যাথোফিজিওলজি কিভাবে হচ্ছে, স্কেল অ্যাপিয়ার করলে ডার্মিস এক্সপোজড হয়ে যাচ্ছে। এমআরসিপি পার্টে কিন্তু কিছু প্যাথোফিজিওলজি আমাদের জানতে হবে। অনেক সময় এটা টিপিক্যাল ক্লিনিক্যাল সিনারিও দিয়ে আমাদের কিন্তু বেসিক ফিজিওলজি, বেসিক প্যাথোলজি এগুলা থেকে প্রশ্ন চলে আসে। তো এটাকে আমরা বলেছি অস্পিড সাইন। কেন অস্পিড সাইন পাওয়া যাচ্ছে? ডিউ টু এক্সপোজার অফ এলংগেটেড ডার্মাল প্যাপিলা। যে ডার্মাল প্যাপিলাটা নরমালি, এটা যদি বেসমেন্ট মেমব্রেন ছিল, এটা এই পর্যন্ত থাকার কথা ছিল, জাস্ট বুঝাচ্ছি। সোরিয়াসিসে কি হয়, এটা অ্যাবনর্মাল এলংগেশন হয়ে এই পর্যন্ত বিস্তৃত থাকে। তাহলে যখনই আমি এটা ধরেন ব্লাড, যেটা এখানে থাকার কথা ছিল, যখন আমি উপর থেকে একটা বড় স্কেলকে সরিয়ে ফেলতেছি, তখনই ব্লাড ভেসেলটা এক্সপোজ হয়ে যাচ্ছে।
সিনারিওটাকেই আমরা বলেছি অস্পিস। ঠিক আছে, তাহলে দেখেন এই যে নেল গুলো, দেখেন মাঝখানে গর্ত গর্ত হয়ে গেছে না? এই যে টিপিক্যাল নেলের মধ্যে যে গর্ত গর্ত হয়ে গেছে, এগুলোকে আমরা বলি টিপিক্যাল নেল পেচিং। এই নেল পেচিং থাকাটাই কিন্তু অনেক সময় সোরিয়াটিক আর্থ্রোপ্যাথির একটা প্রেডিলেকশন। যদি সোরিয়াটিক আর্থ্রোপ্যাথি অ্যাপিয়ার না করে তাহলে আমরা এটা বলবো সোরিয়াটিক নেল। আর যখনই আমি এর সাথে সাথে সোরিয়াটিক আর্থ্রোপ্যাথির ফিচার, টিপিক্যাল ইনফ্লামেটরি জয়েন্ট পেন সাথে মর্নিং সিকনেস পেয়ে যাবো, তখনই আমি এটাকে বলবো সোরিয়াটিক আর্থ্রোপ্যাথির সাথে নেল। ঠিক আছে, 2 নম্বর ইম্পর্টেন্ট ব্যাপার দেখেন, এখানে ইয়োলিশ কালারও থাকতে পারে। এই ইয়োলিশ কালারটা অনেক সময় টিপিক্যাল আমার ফাঙ্গাল নেল ইনফেকশনের মতো মনে হতে পারে। ঠিক আছে, কিন্তু এর সাথে প্রেজেন্স অফ যদি নেল পিচিং আমার কিন্তু একটা ইম্পর্টেন্ট ডায়াগনস্টিক, এই কথাটা মনে রাখবেন। এবং অবশ্যই এখানে আমি নেলকে আমি ক্লিপিং করে আমি দেখবো এর মধ্যে কোনো ফাঙ্গাল গ্রোথ পাওয়া যাচ্ছে। আচ্ছা, এই কথাটা আমি বলি নাই, একটা সোরিয়াসিসের পেশেন্ট টিপিক্যাল এরকম টাঙ্গের অ্যাপিয়ারেন্স নিয়ে আসতে পারে। এটা অনেক আগে করে আমার সেই পার্ট 2 তে দিয়েছে। এই টাংটাকে আমরা কি টাং বলি, কেউ বলতে পারবেন? একটু কঠিন যদি। ফেসবুক লাইভে কেউ বলতে পারবেন এই টাংটার টিপিক্যাল নাম? যেটা লেখা আছে ওই যে জিওগ্রাফিক্যাল টার্ম। ও আচ্ছা, নিচে লেখা আছে, এটা হচ্ছে জিওগ্রাফিক্যাল টাং। ঠিক আছে, জিওগ্রাফিক্যাল টাং কিন্তু দেখেন এটা স্ট্রবেরি না, স্ট্রবেরি মনে হচ্ছে কিছুটা, দেখেন এখানেও কিছু স্ট্রবেরি লাইক লেশনের মতো বোঝা যাচ্ছে, কিন্তু টিপিক্যাল জিওগ্রাফিক টাং। জিওগ্রাফিক টাং কিন্তু মোস্ট কমন মিউকোজাল ম্যানিফেস্টেশন অফ সোরিয়াসিস। এই কথাটা মনে রাখবেন। মিউকোসা মানে কি? যেগুলো আমাদের স্কিনের অথবা ওরাল মিউকোসা। তাহলে ওরাল মিউকোসা সোরিয়াসিস ইনভলভ করতে পারে অ্যাজ এ জিওগ্রাফিক্যাল টাং। এই কথাটা একটু মনে রাখবেন। টিপিক্যাল ওরাল মিউকোসা ইনভলভমেন্ট হয় পার্টিকুলারলি ড্রাগ ইনডিউস স্কিন লেশনে অথবা পিম্পিগাস ভালগারিস। আচ্ছা, এবার দেখেন এই প্রশ্নটা অ্যান্সার দেন তো। উইথড্রয়াল অফ স্টেরয়েড ইজ টিপিক্যালি অ্যাসোসিয়েটেড উইথ কোন টাইপের সোরিয়াসিস? এটা কি গাটের, ইনভার্স, প্লাক সোরিয়াসিস, পুস্টিলা সোরিয়াসিস নাকি ফ্লেক্সুলার সোরিয়াসিস? এটা অ্যান্সার কি হবে তাহলে? পুস্তুলা। আচ্ছা, তাহলে এই পুস্টিলা সোরিয়াসিস পেশেন্টের প্রগনোসিস কেমন হবে, ভালো হবে না খারাপ হবে? আর এখানে সিস্টেমিক ইনভলভমেন্ট হবে কি হবে না? এই দুটো অ্যান্সার কি হবে? সিস্টেমিক ইনভলভমেন্ট হবে। হ্যাঁ, এক্সিলেন্ট। আর প্রগনোসিস কি হবে যখন সিস্টেমিক ইনভলভমেন্ট হবে? প্রগনোসিসও খারাপ হবে। অবশ্যই খারাপ হবে। তাহলে যখন সিস্টেমিক ইনভলভমেন্ট হবে সবচেয়ে খারাপ প্রগনোসিস ইরাইথোট্রামিক সোরিয়াসিসের, এরপর হচ্ছে পুস্টুলা সোরিয়াসিস। এই দুটো কথা। আচ্ছা, এবার পরবর্তী প্রশ্ন চলে আসে। সবচেয়ে খারাপ প্রগনোসিস হচ্ছে ইরাইথোট্রামিক সোরিয়াসিস। আচ্ছা, এই পেশেন্ট উইথ লং স্ট্যান্ডিং সোরিয়াসিস came with sudden onset chest pain. The pain is central, choking, associated with excessive sweating. His blood pressure হচ্ছে 180/110. He is diabetic. What will be the diagnosis for chest pain? এটা কি ischemic heart disease? এটা কি metabolic syndrome, hyperuricemia, thrombotic manifestation না hypercoagulability? ইসকেমিক হার্ট ডিজিজ। আচ্ছা, এটা দেখেন, এটা কিন্তু ischemic heart disease, কোনো সন্দেহ নেই। এখানে একটা কথা উল্লেখ করা আছে যে what will be the unifying diagnosis? ঠিক আছে, ইউনিফাইং ডায়াগনোসিস মানে কি চেস্ট পেনের পিছনে কমপ্লিট এটিওলজিটা। একটা দেখেন, এই পেশেন্টের হিস্ট্রি অফ সোরিয়াসিস আছে, যে পেশেন্টের হাইপারটেনশন আছে, যে পেশেন্ট ডায়াবেটিক আছে, এই যে ফিচার গুলো আছে অন দা ব্যাকগ্রাউন্ড অফ সোরিয়াসিস চেস্ট পেন নিয়ে আসছে, তাহলে আমার ডায়াগনোসিসটা কি হয় বলেন তো? ধরেন একটা পেশেন্টের হাইপারটেনশন সাথে সোরিয়াসিস সাথে ইসকেমিক চেস্ট পেন, আরো কোনো ডায়াগনোসিস আসতে পারে? আরো ইউনিফাইং মেটাবলিক সিনড্রোম। তাহলে যদিও দেখেন এখানে কিন্তু অন্য ফিচার গুলো নাই, যেমন দেখেন এখানে কিন্তু কোনো লিপিড প্রোফাইলের কথা বলছে না, সেন্ট্রাল ওবেসিটির কোনো কথা বলছে না, তারপর আমরা কিন্তু এটা মেটাবলিক সিনড্রোমে সবার আগে চিন্তা করতে হবে। ঠিক আছে, এই কথাটা একটু মনে রাখতে হবে। তাহলে এটা ইউনিফাইং ডায়াগনোসিস মেটাবলিক সিনড্রোম, যেহেতু সোরিয়াসিসের মেটাবলিক সিনড্রোমের রিস্কটা অনেক পরিমাণে বেশি। ঠিক আছে, এখন চলে আসি ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট কিন্তু পরীক্ষার সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট টপিক। তাহলে ম্যানেজমেন্টের ক্ষেত্রে 3টা কথা আমরা মনে রাখবো। প্রথম ইম্পর্টেন্ট কথা হচ্ছে ম্যানেজমেন্ট করার আগে আমাকে কিছু বেসিক ম্যানেজমেন্ট চিন্তা করতে হবে। বেসিক ম্যানেজমেন্ট মানে কি? কোন কোন ফ্যাক্টর গুলোকে এগুলো বেশি এলাবোরেট করতেছে, বেশি এগ্রাভেট করতেছে, যে এনভায়রনমেন্টাল যে ফ্যাক্টর গুলো আছে সেই ফ্যাক্টর গুলোকে সরাই ফেলতে হবে। যে ড্রাগ আছে সেই ড্রাগকে সরাতে হবে, যে ইনফেকশন আছে সেই ইনফেকশনের ট্রিট করতে হবে, যে অ্যালকোহল বা স্মোকিং আছে সেগুলোকে সরাতে হবে। এটা গেল 1 নম্বর ম্যানেজমেন্ট।
2 নম্বর ইম্পর্টেন্ট ম্যানেজমেন্ট কি? প্রথম ম্যানেজমেন্ট আমরা করবো হচ্ছে টপিক্যাল কিছু থেরাপি। টপিক্যাল মানে কি? চামড়ায় আমরা কিছু থেরাপি দিই, 1 নম্বর ব্যাপার। 2 নম্বর থেরাপি হচ্ছে ফটো থেরাপি, কিছু থেরাপি দেওয়ার চেষ্টা করি। 3 নম্বর ব্যাপার, যদি এই দুটার কোনোটাই না হয় তাহলে আমরা সিস্টেমিক এজেন্ট দেওয়ার চেষ্টা করি। এই সিস্টেমিক এজেন্ট গুলোর মধ্যে কিছু ডিএমআরডি আছে, কিছু বায়োলজিক্স আছে, এবং এগুলো প্রেডিকশন হবে আমার ডিজিজটা কতটা সিভিয়ার এবং কিছু ফ্যাক্টরের। এই 3টা অনুযায়ী আমরা এখন ম্যানেজমেন্টটা শেখার চেষ্টা করি। তাহলে দেখেন, প্রথম ইম্পর্টেন্ট আমি যেটা বললাম, পটেনশিয়াল ট্রিগার গুলোকে অ্যাভয়েড করতে হবে। যেমন ট্রমা, যেমন স্মোকিং, যেমন অ্যালকোহলিজম, ড্রাগ যেমন বিটা ব্লকার, লিথিয়াম, অ্যান্টিম্যালেরিয়া এবং এনএসআইডস। এই 4টা সবার আগে, এই 4টা এজেন্ট কখনো সোরিয়াসিসে দিব না। এখন একটা কথা হতে পারে ইনফ্লিক্সিমাব। ইনফ্লিক্সিমাব কিন্তু অনেক সময় সোরিয়াসিসের ট্রিটমেন্টও ব্যবহার করা হয়। তো এই কথাটা আপনারা মনে রাখবেন না, আপনারা এই জিনিসগুলো বেশি ইম্পর্টেন্স এমফাসাইজ দিয়ে মনে রাখতে। তাহলে এই হচ্ছে স্টেপ 1। তাহলে স্টেপ 1 এর ক্ষেত্রে আমরা সবচাইতে আগে কি করবো, যে জিনিসগুলো যে ফ্যাক্টর গুলো আছে সেই ফ্যাক্টর গুলোকে এটা অ্যাভয়েড করতে বলতে হবে। ঠিক আছে, 1 নম্বর ব্যাপার। 2 নম্বর ইম্পর্টেন্ট ব্যাপার, একটা কমন জনশ্রুতি আছে বা মিথ আছে, পার্টিকুলারলি উইন্টার সিজনে সোরিয়াসিস গুলো অ্যাগ্রেভেট হয়। আমাকে কি বলতে পারবেন এই মিথটা সত্য কি মিথ্যা? আর যদি সত্য হয় তাহলে কেন? কেন হতে পারে? আচ্ছা, সোরিয়াসিস দেখেন কিছু কিছু ডার্মাটোলজিক্যাল কন্ডিশন আছে যেগুলো সানলাইট এক্সপোজ হলে কিন্তু অ্যাগ্রেভেট হয়। ঠিক আছে, সোরিয়াসিস এমন একটা কন্ডিশন যেটা সানলাইটে এক্সপোজ হলে কিন্তু একটু আরামে থাকে। যেমন একটা পেশেন্ট এসএল ডিসপাইট লুপাস ইরাইথ্রোম্যাটোসাস, আবার একটা ডিসঅর্ডার এমআরসিপি এবং শিখবো পরফাইরিয়া কিউটিনিয়া টার্টা। এই ডিসঅর্ডার গুলো কিন্তু সানলাইটে এক্সপোজ হলে অ্যাগ্রেভেট হয়। সোরিয়াসিস কিন্তু সানলাইটে রিলিফ থাকে। এই জন্য পার্টিকুলারলি যারা সানলাইটে এক্সপোজ তাদের ক্ষেত্রে সোরিয়াসিসের রিস্কটা কম হয়। এই জন্য উইন্টার সিজনে যখন সানলাইটের একটু প্রকোপটা কম, তখন সোরিয়াসিস কিন্তু অ্যাগ্রেভেট হয়। এই কথাটা একটু আমরা মনে রাখার চেষ্টা করি। আচ্ছা, তাহলে সিভিয়ারিটি আমি যে ম্যানেজমেন্ট দিব, এই ম্যানেজমেন্টের জন্য আমাকে দেখতে হবে ডিজিজটা সিভিয়ার কিনা। সিভিয়ার আমি বুঝবো কিভাবে? আমার কত পার্সেন্ট স্কিনের এরিয়া ইনভলভমেন্ট হয়েছে। যদি স্কিনে একটা লোকালাইজ এরিয়া ইনভলভ থাকে তখন কিন্তু আমার সিস্টেমিক থেরাপি, ফটোথেরাপি এগুলো ব্যবহার করা দরকার নেই। তখন আমি টপিক্যাল এজেন্টই আমার জন্য যথেষ্ট। যখন আমি দেখবো যে স্কিনে একটা বড় রকম এরিয়াকে কভার করেছে 10%-এর চাইতে বেশি, বা সিস্টেমিক ইনভলভমেন্টের ফিচার পাওয়া যাচ্ছে, তখন কিন্তু শুধুমাত্র টপিক্যাল থেরাপি দিলে আমার কাজ করবে না। তো এই কথাটা ইম্পর্টেন্ট। একটা পেশেন্ট সোরিয়াটিক আর্থ্রাইটিস ডেভেলপ করে গেছে, তাদের কিন্তু শুধুমাত্র টপিক্যালি আমি মলম ঘষলে এটা সোরিয়াটিস ভালো হবে না। কোনো পেশেন্টের সোরিয়াসিসের কোমরবিডিটি আছে, ইসকেমিক হার্ট ডিজিজ আছে, হাইপার ইউরেসেমিয়া আছে, জয়েন্ট পেন আছে, এই সকল ফিচার, ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, এদেরকে শুধুমাত্র আমি কিন্তু টপিক্যাল থেরাপি দিলে কাজ করবে। তো এরকম কিছু কিছু ফ্যাক্টর গুলোকে আমাকে ট্রিটমেন্ট দেওয়ার ক্ষেত্রে মনে রাখতে হবে এবং পরীক্ষার অপশনটা সিলেক্ট করার ক্ষেত্রে মনে রাখতে হবে। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে কোন কোন ক্ষেত্রে ডার্মাটোলজিতে আমি রেফার করি, কোন কোন ক্ষেত্রে এটা জিপি হিসেবে এই ট্রিটমেন্টটা দেওয়া যাবে না। এই জন্য আমাদের দেখতে হবে নাইস গাইডলাইন। নাইস গাইডলাইন কি বলে? কারণ এমআরসিপি তো একটা প্রশ্ন দেয়, পার্টিকুলারলি হুইচ, মানে একটা সোরিয়াস একটা সিনারিও দিয়ে বলবে যে হোয়াট উইল বি দ্য বেস্ট অপশন। তখন আমাকে দেখতে হবে এই জিনিসগুলো আছে কি। তাহলে সেই ক্ষেত্রে ডার্মাটোলজি রেফারাল যদি কোনো অপশন থাকে সেটা কিন্তু আমাকে সিলেক্ট করতে হবে। তাহলে আমি যদি কোনো ক্ষেত্রে যদি 10%-এর বেশি সার্ফেস এরিয়াতে ইনভলভমেন্ট পাওয়া যায়, টপিক্যাল থেরাপি দিয়ে যদি ইমপ্রুভমেন্ট না হয়, 2 নম্বর বিষয় গাটের সোরিয়াসিস যেটা নর্মালি ভালো হচ্ছে না, এই সকল বিষয়, অথবা এমন একটা সোরিয়াসিস যেটা পেশেন্টের সাইকোলজিক্যাল ফিজিক্যাল ওয়েলবিং কে এফেক্ট করছে, তখন সেটাকে আমরা ডার্মাটোলজিতে রেফার করব এবং তখনই আমার হাই লেভেলের ট্রিটমেন্টটা শুরু হয়ে যাবে। এটা ইম্পর্টেন্ট। তখন শুধুমাত্র টপিক্যাল ট্রিটমেন্ট দিলে পেশেন্টটা ইমপ্রুভ করবে, এই কথাটা মনে রাখবেন। কারণ এই রেফারাল দেখে আমরা সিস্টেমিক ট্রিটমেন্ট গুলো মনে রাখতে পারবো। তাহলে প্রথম স্টেপ আমার যে পেশেন্টকে কাউন্সিলিং করা, অ্যাগ্রেভেটিং যে ফ্যাক্টর যেগুলো ইনভায়রনমেন্টাল ফ্যাক্টর যেগুলো আছে সেগুলোকে কন্ট্রোল করা, যে জেনেটিক ফ্যাক্টর গুলো আছে সেটার জন্য কাউন্সিলিং করা। এরপরে আমি চলে যাব প্রথম ট্রিটমেন্ট টপিক্যাল থেরাপি। তাদের ক্ষেত্রে টপিক্যাল থেরাপিটা দিব যাদের ক্ষেত্রে আমার 10%-এর কম স্কিন ইনভলভমেন্ট, লোকালাইজ স্কিন লেশন, কোনো সিস্টেমিক ফিচার নাই, কোনো সাইকোলজিক্যাল সোশ্যাল ওয়েলবিং এর সমস্যা নাই। তাহলে যদি মানে এরকম প্রবলেম থাকে তাহলে তাদের ক্ষেত্রে আমি টপিক্যাল থেরাপি দিই। টপিক্যাল থেরাপি কিসের মাধ্যমে দিই? একটা দিব হচ্ছে স্টেরয়েড, সাথে ভিটামিন ডি। এখন দেখেন সোরিয়াসিসের মেজর প্যাথোফিজিওলজি কি ছিল? কোনো কারণে
ইনফ্লামেশনের কারণে বা অটোইমিউন রিঅ্যাকশনের কারণে সাইটোকাইন মিডিয়েটেড কেরাটিনোসাইট হাইপারপ্রলিফারেশন। তাহলে এই যে সাইটোকাইন গুলোকে বন্ধ করতে পারি কিভাবে? বন্ধ করতে পারি দুইটা উপায়। একটা স্টেরয়েড দিয়ে, এই স্টেরয়েডটা আমি টপিক্যালি ব্যবহার করব যাতে টপিক্যালি সাইটোকাইন গুলো কোনো কাজ করতে না পারে, এক নম্বর কথা। দুই নম্বর বিষয় হচ্ছে ভিটামিন ডি দিব। ভিটামিন ডি কিন্তু একটা ইমিউনো মডুলেটর। ভিটামিন ডি এর যে ক্যালসিয়ামের মেটাবলিজম ছাড়া ইমিউনো বুস্টাপের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট রোল আছে। এই জন্য প্রত্যেকটা ইনফ্লামেটরি ডিজে, অটোইমিউন ডিজে ভিটামিন ডি থেরাপি নিয়ে কিন্তু আমরা ট্রায়াল করি, স্টাডি করি, ইভেন কোভিড এর ক্ষেত্রেও। কতটুকু সাফল্য কতটুকু ইয়ে সেটা নিয়ে বিতর্কের বিষয়, কিন্তু আমরা স্টাডিটা কিন্তু করতে থাকি। তাহলে দেখেন, এই জন্য আমরা ট্রিটমেন্ট দেবো টপিক্যাল স্টেরয়েড প্লাস ভিটামিন। কতদিন ট্রিটমেন্ট দিব? অ্যাটলিস্ট 4 উইকস। 4 উইকস পরে যদি আমি ইমপ্রুভমেন্ট না দেখি, তাহলে ভিটামিন ডিটাই আমরা দিব হচ্ছে 2 বেলা করে, এটা আরো 4 সপ্তাহ। আর এরপরে যদি ইমপ্রুভমেন্ট না হয়, তাহলে আমরা টপিক্যাল স্টেরয়েড বিডি করে দিব। একটা জিনিস খেয়াল করে দেখেন, টপিক্যাল স্টেরয়েড আমরা কখনোই কিন্তু 4 সপ্তাহের বেশি ব্যবহার করবো না। বাই ডিফল্ট এই কথাটা মনে রাখি। কেন 4 সপ্তাহ বেশি ব্যবহার করবো না? কারণ প্রত্যেকটা স্টেরয়েডে কিন্তু স্কিনে একটা ব্যাড ইফেক্ট আছে। কি ব্যাড ইফেক্ট আছে? প্রথম কথা করে ইমিউনোসাপ্রেশন করে, ইনফেকশনের রিস্কটা বাড়িয়ে দেয়। 2 নম্বর ব্যাপার, স্টেরয়েড যদি আমি ব্যবহার করি এটা স্কিন অ্যাট্রফি করতে পারে। এই জন্য কোনো ক্ষেত্রে আমরা কখনোই টপিক্যাল স্টেরয়েড 4 সপ্তাহের বেশি ব্যবহার করব না। আর যাদের ক্ষেত্রে স্কিনটা পাতলা, যেমন ফ্লেক্সর, ফ্লেক্সারাস সারফেসে কখনো 2 সপ্তাহের বেশি স্টেরয়েড ব্যবহার করবো। ঠিক আছে? তাহলে যে কোনো সোরিয়াসিস, যদি প্লাক সোরিয়াসিস হয় তাহলে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট কি? টপিক্যাল স্টেরয়েড প্লাস ভিটামিন। যদি স্কাল্পে সোরিয়াসিস হয় তাহলে টপিক্যাল স্টেরয়েড আমার প্রথম ট্রিটমেন্ট। যদি ফ্লেক্সোরাল এরিয়াতে হয় তাহলে মাইল্ড পটেন্সি স্টেরয়েড ফর অল্প সময়, 2 সপ্তাহ। কেন এখানে মাইল্ড টু মডারেট পটেন্সি স্টেরয়েড ব্যবহার করছি? কারণ এটার স্কিনটা পাতলা। এখানে যদি আমি একটু ভালো লেভেলের স্টেরয়েড ব্যবহার করি, স্কিনটা অ্যাট্রফি হয়ে যাবে। এই জন্য এই সকল ক্ষেত্রে আমরা মাইল্ড টু মডারেট পটেন্সি স্টেরয়েড ব্যবহার করি। তো এই 3টা জিনিস আমাদেরকে খুবই স্বচ্ছ ধারণা থাকতে হবে। তাহলে তাহলে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট অফ স্কাল্প সোরিয়াসিস হচ্ছে টপিক্যাল স্টেরয়েড। ফ্লেক্সোরাল সোরিয়াসিস, স্কিন সোরিয়াসিস, জেনিটালিয়া সোরিয়াসিস, সবগুলো ট্রিটমেন্ট হচ্ছে টপিক্যাল স্টেরয়েড, যদি কোনো সিস্টেমিক ফিচারের ইনভলভমেন্ট না থাকে। তাহলে দেখেন, নাইস রিকমেন্ড করে আমরা যখন সোরিয়াসিসের ট্রিটমেন্টটা দিব, এটা অবশ্যই একটা ট্রিটমেন্ট দেওয়ার ক্ষেত্রে স্টেরয়েড 4 সপ্তাহের বেশি ব্যবহার করবো না, পার্টিকুলারলি ভেরি পটেন্ট স্টেরয়েডের ক্ষেত্রে। পটেন্ট স্টেরয়েডের ক্ষেত্রে 8 সপ্তাহ একটা টাইম ফ্রেম বলে, কিন্তু আমরা এটা 4 সপ্তাহের বেশি ব্যবহার করবো, এক নম্বর কথা। 2 নম্বর বিষয় হচ্ছে, যখন আমি 4 সপ্তাহের বেশি স্টেরয়েড লাগবে, তখন অ্যাটলিস্ট আমার 4 সপ্তাহে একটা ব্রেক দিতে হবে। ব্রেক দিয়ে আরেকটা কোর্সে স্টেরয়েড যোগ করতে হবে। এবং ভেরি ইম্পর্টেন্ট, স্টেরয়েড কখনো একটা ইয়াং ইন্ডিভিজুয়াল অথবা চিলড্রেনের ক্ষেত্রে ব্যবহার করা যাবে, এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আমাদের প্রথম ট্রিটমেন্ট কি? টপিক্যাল স্টেরয়েড। টপিক্যাল স্টেরয়েড এবং ভিটামিন ডি। ভিটামিন ডি এর একটা অসুবিধা আছে। নর্মালি সোরিয়াসিসের 2টা প্রবলেম, একটা প্লাক থাকে এবং এই প্লাকের সাথে রেডনেস থাকে। ভিটামিন ডি যখন থেরাপি দিই, এটা প্লাকটাকে তো সরিয়ে দেয়, কিন্তু রেডনেসটা কখনো সরায় না। এটা কিন্তু একটা কমন সাইড ইফেক্ট। দেখেন, এখানে প্রথমে সোরিয়াটিক প্লাক ছিল, প্লাকের সাথে একটা রেডনেস ছিল। পরবর্তীকালে যখন থেরাপিটা দিলাম, প্লাকটা ডিজলভ করে গেছে, কিন্তু রেডনেসটা থেকে গেছে। এটাই কিন্তু ভিটামিন ডি এর একটা থেরাপির একটা কমন সাইড ইফেক্ট। এই কথাটা একটু মনে রাখবেন। আচ্ছা, এবার দেখেন, যদি আমার এই স্কিন ইনভলভমেন্টটা 10%-এর চাইতে বেশি ইনভলভমেন্ট আছে, অথবা গাটের সোরিয়াসিস আছে, যেটা টপিক্যাল থেরাপিতে কোনোভাবে ম্যানেজমেন্ট দেওয়া সম্ভব হচ্ছে না, বা প্লামোপ্লান্টার পুস্টুলার সোরিয়াসিস আছে। আমি আগেই বলেছিলাম, পুস্টুলার সোরিয়াসিস এটা খুবই ডেঞ্জারাস, এটা একটা লাইফ থ্রেট। এই সকল কন্ডিশনে আমরা ফটোথেরাপি ব্যবহার করব। ফটোথেরাপি 2 ধরনের, একটা ইউভি বি লাইট দিয়ে, অনেক সময় ইউভি এ লাইট দিয়েও ব্যবহার করা যায়। ইউভি এ লাইটটা যাতে ভালো কাজ করে, এই জন্য অনেক সময় টপিক্যাল সোরালেন যোগ করে। এই সোরালেন যুক্ত আল্ট্রাভায়োলেট এ লাইটকে আমরা বলি পিইউভিএ। তাহলে ফটোথেরাপি 2 ভাবে দিব। একটা দিব হচ্ছে আমি আল্ট্রাভায়োলেট বি দিয়ে, অথবা আল্ট্রাভায়োলেট এতে সোরালেন যোগ করে। এবং এটা তখনই আমি মেইনটেনেন্স থেরাপিতে ব্যবহার করবো। এই ফটোথেরাপির একটা অসুবিধা আছে, এই ফটোথেরাপি কখন আপনি ডার্মাটোলজিস্ট ছাড়া নিতে পারবেন না। এই জন্য আপনাকে অবশ্যই, এটা বাড়িতে সম্ভব না, আপনাকে সপ্তাহে যে শিডিউল গুলো থাকবে 2 থেকে 3 টাইম, এই সময়ে যে আপনাকে থেরাপিটা নিতে হবে। এবং 2 নম্বর ইম্পর্টেন্ট ব্যাপার, এই থেরাপির একটা সাইড ইফেক্ট হচ্ছে, এখানে আলট্রাভায়োলেট রে দিয়ে আপনি এক্সপোজ করছেন। যদি এই এক্সপোজটা নর্মালের চাইতে বেশি হয়ে যায়, তাহলে কি রিস্ক হতে পারে বলেন তো? তারিফ ভাই বলতে পারবেন কি রিস্ক হয়? আইরিন আপু?
স্কোয়ামাস সেল কার্সিনোমা। হ্যাঁ, এখান থেকে ক্যান্সারের রিস্কটা বেশি হয়ে যায়, এটাকে আমরা বলি স্কোয়ামাস সেল কার্সিনোমা। এই জন্য কখনো ফটোথেরাপি আমরা লঙ্গার টাইম ব্যবহার করব না। ঠিক আছে, তাহলে এর পরীক্ষা বেশি ইম্পর্টেন্ট, এটা স্কিন এজিং করে এবং স্কোয়ামাস সেল কার্সিনোমা করে। এর পাশাপাশি মনে রাখবেন, পার্টিকুলারলি যাদের আগে থেকে কোনো ক্যান্সারের রিস্ক থাকে, যাদের স্কিনের মধ্যে যে জেরোডার্মা পিগমেন্টোসা, এদের ক্ষেত্রে আলট্রাভায়োলেট রে দিয়ে স্কিনের যে নিউক্লিয়ার ড্যামেজ হয়, এই ড্যামেজটাকে রিপেয়ার করার পাথওয়েটা অ্যাবনর্মালি ইনহিবিটেড থাকে। তো জেরোডার্মা পিগমেন্টোসামের ক্ষেত্রে স্কোয়ামাস সেল কার্সিনোমা রিস্কটা বেশি থাকে। তাহলে এই জন্য কিন্তু ফটোথেরাপি আমরা ব্যবহার করবো না। ঠিক আছে, যাদের ক্ষেত্রে এই রিস্কটা আছে। আচ্ছা, এখন আমি দেখলাম যে আমার টপিক্যাল থেরাপি বা ফটোথেরাপিতে কন্ট্রোল হচ্ছে না, সোরিয়াসিস এক্সটেন্সিভ, অথবা এর সাথে কোনো সিস্টেমিক ফিচার আছে, মানে জয়েন্ট ইনভলভমেন্টের ফিচার পাওয়া গেছে, যেখানে ফটোথেরাপি স্কিনের কাজ করে নাই, অথবা সিস্টেমিক জয়েন্ট ইনভলভমেন্টের ফিচার আছে, তখনই কিন্তু আমরা সিস্টেমিক থেরাপিতে চলে যাব। সিস্টেমিক থেরাপির মধ্যে 4টা ড্রাগ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। 1 নম্বরে মিথোট্রেক্সেট, 2 নম্বরে হচ্ছে সাইক্লোস্পোরিন, 3 নম্বরে হচ্ছে আপনার অ্যাপ্রিলিমাস, 4 নম্বরে হচ্ছে অ্যাসিড অ্যাসিড ট্রেসিন। তো এই 4টা ড্রাগ আমাদের একটু মনে রাখতে হবে। প্রথম ড্রাগ হচ্ছে মিথোট্রেক্সেট। একটা সোরিয়াসিসের পেশেন্ট, সাথে জয়েন্ট ইনভলভমেন্টের ফিচার আছে, সবার আগে আমি দিব হচ্ছে মিথোট্রেক্সেট। তো মিথোট্রেক্সেটের একটা সাইড ইফেক্ট আছে, এটা টেরাটোজেনেসিস। এই জন্য আমরা যারা কনসিভ করছে, যারা প্রেগনেন্ট ইন্ডিভিজুয়াল, তাদের ক্ষেত্রে মিথোট্রেক্সেট ব্যবহার করব না। তাহলে মিথোট্রেক্সেট তাদের ক্ষেত্রে আমি কি ব্যবহার করবো? তাদের ক্ষেত্রে আমি 2টা ড্রাগ ব্যবহার করতে পারি। একটা হচ্ছে সাইক্লোস্পোরিন, অথবা যদি সাইক্লোস্পোরিন না পাওয়া যায় তাহলে টেম্পোরারি ফটোথেরাপি। ফটোথেরাপি এবং সাইক্লোস্পোরিন, এই দুটো চিন্তা করা হয় প্রেগনেন্সিতে কম্পারেটিভলি সেফার। তো এই দুটো ড্রাগ আমরা পরীক্ষার জন্য মনে রাখার চেষ্টা করবো। তাহলে কোন কোন ক্ষেত্রে সাইক্লোস্পোরিন ব্যবহার করবো? একটা সোরিয়াসিসের পেশেন্ট, সিস্টেমিক জয়েন্ট ইনভলভমেন্ট আছে, সোরিয়াটিক আর্থ্রোপ্যাথি আছে, যেই পেশেন্টের কনসেপশন করতে যাচ্ছে, প্রেগনেন্ট হতে যাচ্ছে, তাদের ক্ষেত্রে অপশন আমরা খুঁজে চেষ্টা করবো সাইক্লোস্পোরিন। যদি সাইক্লোস্পোরিন অপশনে না থাকে আর প্রেগনেন্সির কথাটা না থাকে, তাহলে আমাদের অবশ্যই ফার্স্ট লাইন ড্রাগ হচ্ছে মিথোট্রেক্সেট। পাশাপাশি আমাদের ভিটামিন এ অ্যানালগ অ্যাসিড ট্রেটিন, এটা টেরাটোজেনিসিটি করে, এটাও প্রেগনেন্সিতে দেওয়া যাবে না। নতুন একটা ড্রাগ আছে অ্যাপ্রিলিমাস, এটা ফসফোর ডাইস্টারেজ 4 ইনহিবিটর, জাস্ট নামটা মনে রাখবেন। আচ্ছা, এখন দেখেন, যদি সিস্টেমিক ইনভলভমেন্ট আমি এই সকল ড্রাগের মাধ্যমে কন্ট্রোল করতে পারছি না, তাহলে আমার কিন্তু সাইটোকাইন গুলোর উপর টার্গেট করে বায়োলজিক্যাল এজেন্টস দিতে হবে। তাহলে কোন কোন সাইটোকাইন সোরিয়াসিসকে অ্যাগ্রেভেট করে? একটা আমরা শিখেছি ইন্টারলিউকিন 70 আজকের ক্লাসে, পাশাপাশি আরেকটা ইম্পর্টেন্ট ইন্টারলিউকিন 12, ইন্টারলিউকিন 23, আর কমনলি টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা। ঠিক আছে, তাহলে এই জন্য সোরিয়াসিসের বায়োলজিক্যাল এজেন্ট হিসেবে ইটানারসেপ, অ্যাডালিমুমাব, ইনফ্লিক্সিমাব, এই প্রত্যেকটা কিন্তু টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা ইনহিবিটর, এটা কিন্তু আমরা ব্যবহার করা যায়। কিন্তু এটার ক্ষেত্রে একটা কমন জিনিস মনে রাখবো, যে কাদের ক্ষেত্রে আমরা দিব? যাদের ক্ষেত্রে সোরিয়াসিস, সিস্টেমিক ইনভলভমেন্ট আছে, জয়েন্ট ফিচার আছে, যেই পেশেন্টের আমি যে ফটোথেরাপি এবং এই যে মিথোট্রেক্সেট এগুলো ফেল হয়ে গেছে, এগুলো কাজ করতে পারছে না, তাদের ক্ষেত্রে আমি টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা দেওয়ার চেষ্টা করব। তবে টিউমার নেক্রোসিস আলফা দেওয়ার ক্ষেত্রে একটা টেস্ট কমনলি করতে হয়, সেটা কোন টেস্ট বলেন তো? মন্টক্স। কেন মন্টুস টেস্ট করবো? টিবি, থ্যাংক ইউ। টিউবারকুলোসিস। হ্যাঁ, যেহেতু টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা টিবির প্যাথোজেনেসিস একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে থাকে ম্যাক্রোফেজের সাথে, এই জন্য এক্ষেত্রে আমার টিবি টেস্ট ম্যান্ডেটরিলি করতে হবে, যেহেতু এটা ম্যাক্রোফেজের সাথে অ্যাসোসিয়েটেড। তো এখানে আমি টিবি টেস্ট ম্যান্ডেটরি বিফোর প্রেসক্রাইবিং এনি টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা টু এনি ডিজিজ, 1 নম্বর কথা। এর পাশাপাশি দেখেন অন্যান্য ইন্টারলিউকিন আছে, যেমন ইন্টারলিউকিন 7, ইন্টারলিউকিন 23, অথবা ইন্টারলিউকিন 12, এগুলোর জন্য কিছু কি আছে, যেমন 12 বা 23, এগুলোকে ইনহিবিট করে হচ্ছে উস্তেকিনোমাব, আর এটা হচ্ছে গুসেলকুমাব। এই সকল ক্ষেত্রে দেখেন এদের ক্ষেত্রে কিন্তু টিবি টেস্ট করা ম্যান্ডেটরি না। বা ইন্টারলিউকিন 17 আছে, যেটা একটা মেজর প্যাথোফিজিওলজি করে কেরাটিনোসাইট প্রলিফারেশনের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে ব্রোডালুমাব, সেকুকিনুমাব বা এক্সিকিজুমাব এগুলো আছে, এদের ক্ষেত্রে টিবি টেস্ট ম্যান্ডেটরি না। এগুলো জাস্ট নামগুলো মনে রাখেন, পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট একটা ব্রোডালুমাব, একটা সেকুকিনুমাব, আর এখানে হচ্ছে উস্টেকিনুমাব। এই 3টা ড্রাগ কিন্তু সোরিয়াসিসের ক্ষেত্রে বর্তমানকালে ট্রায়ালে আছে এবং গাইডলাইনও অ্যাপ্রুভ করে। তো এগুলো ড্রাগ আমরা কমনলি ব্যবহার করতে পারি টিউমার নেক্রোসিস আলফা ফ্যাক্টর ইনহিবিটর ছাড়া। তাহলে ম্যানেজমেন্টের বেসিক কথা কি হলো? যদি লোকালাইজ স্কিন ইনভলভমেন্ট থাকে, সেটা যে কোনো জায়গায় হোক না কেন,
তাহলে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট টপিক্যাল স্টেরয়েড। ঠিক আছে, যদি এর সাথে কোনো সিস্টেমিক ইনভলভমেন্টের ফিচার আছে অথবা 10% বেশি এরিয়া ইনভলভ করছে, তাহলে তাদের ক্ষেত্রে আমি দিব ফটোথেরাপি। ঠিক আছে, যদি ফটোথেরাপি কাজ করছে না অথবা এর সাথে আর্থ্রোপ্যাথি আছে, তাহলে প্রথম লাইনের ড্রাগ হচ্ছে মিথোট্রেক্সেট। মিথোট্রেক্সেট প্রেগন্যান্সিতে একদম কন্ট্রাইন্ডিকেটেড, কাজে যদি প্রেগন্যান্সি হয় তাদের ক্ষেত্রে আমরা দিব হচ্ছে সাইক্লোস্পোরিন। ঠিক আছে, এক নম্বর ব্যাপার। আর যদি আমি এই সকল ড্রাগ গুলো যেগুলো মানে হচ্ছে আপনার নন বায়োলজিক্যাল এজেন্ট, এই সকল ডিএমআরডি গুলো ব্যবহার করে যদি ইমপ্রুভমেন্ট না পাওয়া যায়, তখনই আমার ট্রিটমেন্ট হচ্ছে বায়োলজি। এই কথাটা আমাদের 4টা স্টেপ মনে রাখতে হবে। এইটাই হচ্ছে স্টেপ 4 বা বায়োলজিক্যাল এর মাধ্যমে ম্যানেজমেন্ট। তাহলে ইম্পর্টেন্ট কথা, প্রেগনেন্সিতে কোন কোন ড্রাগস দেয়? 1 নম্বর ড্রাগ মনে রাখবেন সাইক্লোস্পোরিন, 2 নম্বরে মনে রাখবেন ফটোথেরাপি, যদি সাইক্লোস্পোরিন অপশনে না থাকে। সাইক্লোস্পোরিন আবার অনেকগুলো সমস্যা করতে পারে, হাইপার ট্রাইকোসিস করতে পারে, হাইপার ক্যালিমিয়া করতে পারে, হাইপার টেনশন করতে পারে, তাই না? আবার নেফ্রোপ্যাথি করতে পারে, অনেকগুলো প্রবলেম করে। তো সেই জন্য সবচাইতে সেফেস্ট প্রেগনেন্সিতে আমাদের কিন্তু ফটোথেরাপিও ইদানিংকালে বলা হয়ে থাকে। তাহলে আমরা 2টা প্রশ্ন এখন সলভ করার চেষ্টা করব। তাহলে ফার্স্ট লাইন থেরাপি অফ ফ্লেক্সুলার সোরিয়াসিস এটা কি হবে? ওটা তারিফ বা আইডিন আপু বলেন তো। টপিক্যাল স্টেরয়েড। টপিক্যাল স্টেরয়েড। তাহলে এই সকল ক্ষেত্রে কিন্তু আমরা ক্যালসিকোট্রাইল এটা কিন্তু ফার্স্ট লাইন ব্যবহার করব না। ঠিক আছে, আর এই প্রশ্নটা এবার মানে এবারে মানে মে সেশনে আসছে যে 33 ইয়ার্স ওল্ড পেশেন্ট উইথ অ্যাক্টিভ প্লাক সোরিয়াসিস only controlled with topical into dermatological clinic for review. She mentioned that এখানে we wants to not ইনফ্লিক্সিবল। ফটোথেরাপি। তাহলে দেখেন এটা অ্যান্সার হবে ফটোথেরাপি। যদি এখানে সাইক্লোস্পোরিন অপশনে থাকতো তাহলে কিন্তু সাইক্লোস্পোরিন অপশনে আসতো, তাহলে আমাদের ফটোথেরাপিটাই কিন্তু আমাদের বেস্ট অপশন হবে। ঠিক আছে, তাহলে প্রেগন্যান্সিতে সবচাইতে সেফেস্ট ফটোথেরাপি আর সাইক্লোস্পোরিন। মিথোট্রেক্সেট, মাইক্রোফেনোটেল মোফেটিন এগুলো অ্যাবসলিউটলি কন্ট্রাইন্ডিকেটেড। ইনফ্লেক্সিমাবও এটা ব্যবহার করা যায়, কিন্তু এটা থেকে ফটোথেরাপিটা বেস্ট অপশন, এই কথাটা বললাম। আচ্ছা, এক 2 নম্বর ইম্পর্টেন্ট ব্যাপার, এটা শুধুমাত্র ডার্মাটোলজিক্যাল ইনভলভমেন্ট, এদের ক্ষেত্রে আমার ইনফ্লিক্সিমা ব্যবহার করার কোনো দরকার নেই। সেকেন্ড লাইন ট্রিটমেন্ট কিন্তু ফটোথেরাপি, তো অ্যান্সারটা ফটোথেরাপি। তাহলে এখানে আরেকটা প্রশ্ন আমার হতে পারে, এখানে স্টেরয়েড কেন আমি ব্যবহার করবো? সিস্টেমিক স্টেরয়েড ওরাল ফর্মে ইউজ করব না, ওরাল স্টেরয়েড কখন তো দিব না সোরিয়াসিসে। কেন দিব না? যে পুস্টুলার সোরিয়াসিস হতে পারে। হ্যাঁ, এটা লাইফ থ্রেটনিং পুস্টুলার সোরিয়াসিস। তো এই কথাটা আমাদের একটু মনে রাখতে। তাহলে আমরা বেসিক্যালি কি শিখলাম? বেসিক্যালি শিখলাম যে একটা সোরিয়াসিসের ক্ষেত্রে প্রথম লাইন ট্রিটমেন্ট হচ্ছে টপিক্যাল স্টেরয়েড। টপিক্যাল স্টেরয়েড যদি কোনো কারণে কাজ না করে, সিস্টেমিক ইনভলভমেন্ট থাকে, স্কিন ইনভলভমেন্টটা 10% চাইতে বেশি, তাহলে আমরা ফটোথেরাপি। আর যদি আমাদেরকে জয়েন্ট ইনভলভমেন্ট হয়ে গেছে, তাহলে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে মেথোট্রেক্সেট, প্রেগন্যান্সি হলে সাইক্লোস্পোরিন বা ফটোথেরাপি। আর যদি এগুলা কোনোটাই কাজ না করে, তখনই শুধুমাত্র বায়োলজিক্সের নাম আমরা মনে রাখবো। কোনটা কোনটা বেশি ইম্পর্টেন্ট? একটা হচ্ছে টিএনএফ আলফা ইনহিবিটর, তার আগে অবশ্যই আমার টিবি টেস্ট করতে হবে। এর পাশাপাশি দেখেন উস্তেকিনোমাব, রোডালোমাব, আস্টেকোপিন, এই কয়টা ড্রাগ কিন্তু রিসেন্টলি নাইস গাইডলাইন রিকমেন্ড করে। তো এই কয়টা ব্যাপার কিন্তু আমাদের জানতে হবে। তো আমাদের পড়াশোনাটা কিরকম হবে? পড়াশোনা যখনই আমরা পড়বো, তখনই আমাদের কিন্তু কমন যে টপিকগুলো প্রত্যেকটা চ্যাপ্টারে, সেখান থেকেও কিন্তু স্বচ্ছ ধারণা থাকতে হবে। যেমন এই ডার্মাটোলজিতে অসংখ্য টপিক আছে, মেলানোমা আছে, আছে, তারপর আপনার অনেকগুলো প্যারানিওপ্লাস্টিক ডিসঅর্ডার আছে, কিন্তু এর মধ্যে কমন কমন টপিক গুলো সোরিয়াসিস, ইম্পিউরিটি স্টার টপিক গুলোকে আমাকে ভালো মতো জানতে হবে। এখানে কোন কোন প্রশ্নগুলোকে বেশি ইম্পর্টেন্ট, কোন কোন ম্যানেজমেন্ট গুলোকে বেশি এমফাসাইজ দিয়ে পড়তে হবে। তো আশা করি আজকে আপনাদের সোরিয়াসিস সম্পর্কে কিছুটা আমি একটু কনসেপশন দিতে পেরেছি। এটা একটা অনেকগুলো দেশে সোরিয়াসিস অ্যাওয়ারনেস সোসাইটি আছে। তো এদের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট, এটা মনে হয় নেপাল বা ভুটান কোন জায়গা, আমার কাছে এটা ভালো লাগছিল যে সোরিয়াসিস ইজ নট কন্টাজিয়াস বাট অ্যাওয়ারনেস। আমাদের এই সকল জিনিস সম্পর্কে অ্যাওয়ারনেস থাকতে হবে এবং আমাদের কনসেপশন ভালো রাখতে হবে। তো মনোযোগ দিয়ে ফেসবুকেও অনেকজন শুনছেন, আর জুমে যারা আছেন সবাইকে খুবই ধন্যবাদ। কারো কোনো প্রশ্ন থাকলে ফেসবুক লাইভ অথবা জুমে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। থ্যাংক ইউ ডক্টর রিজওয়ান, ফেসবুক লাইভ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া।
আচ্ছা, তো আপনারা সবাই ভালো থাকবেন। ফেসবুক লাইভে কোনো প্রশ্ন আছে? লেকচারটা গ্রুপে থাকবে আশা করি। মানে আর আপনাদের কোনো কোয়ারি থাকলে কোনো অসুবিধা নেই, আপনি আমাকে কমেন্ট সেকশনে আমরা জিজ্ঞাসা করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম।